এই, এখন আমি উঠি, আমাকে যেতে হবে। যাবে মানে? মাত্র তো 10 মিনিট হলো আসলে, আর এর মাঝে আবার চলেও যেতে চাচ্ছ? আমাকে যেতে হবে। খুব বোরিং লাগে এভাবে বসে থাকতে। তুমি থাকো, আমি গেলাম। এতক্ষণ কথা হলো ইসমাইল আর রিয়ার মাঝে। কি ভাবছেন? ঝগড়া হয়েছে তাই রিয়া এমন করছে? না, ভুল ভাবছেন। আসলে রিয়া আচরণে পরিবর্তন এসেছে যখন থেকে তারা হাই স্কুল লাইফ ছেড়ে কলেজ লাইফে পা রাখলো। রিয়া চলে যাবার পর ইসমাইল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে চেয়ে রইল। এখনকার রিয়া আর আগেরকার রিয়ার মাঝে ইসমাইল অনেক মিল খুঁজে পায় না। 2 বছর হয়েছে তাদের রিলেশনের, আর আপনারা সবাই জানেন 2 বছরের একটা রিলেশন শুধু একটা রিলেশন না, একটা সংসার হয়ে যায়। রিয়া চলে যাবার প্রায় 1 ঘন্টা পর ইসমাইল সেখান থেকে উঠে হাঁটতে ধরলো। রাস্তায় সেই হাফ প্যান্ট কালের বেস্ট ফ্রেন্ড মিরাজের সাথে দেখা। মিরাজ বলে উঠল, কি রে শালা, এতবার কল দিছি কিন্তু তোর কোনো খোঁজই পাওয়া যায় না। ইসমাইল তখন পকেট থেকে ফোন বের করে দেখে মিরাজ মোট 7 বার ফোন দিয়েছে। সরি রে দোস্ত, পকেটে ছিল, বুঝতে পারিনি। চুপ শালা, মিথ্যা বলবি না। রিয়ার সাথে কি আবার ঝামেলা হয়েছে নাকি? না, তেমন কিছু না। বল, কেন কল করেছিলি? দোস্ত চল না, নানু বাসা থেকে বেরিয়ে আসি। আসলে মৌসুমি দেখা করতে যেতে বলেছে। শালা, তাহলে নানু বাসায় থেকে পড়ালেখা করলেই পারিস। দোস্ত তুইও চল না, তোর আর আমার নানু বাসা তো একই জায়গাতেই। এখানে না থেকে আমরা দুজন শৈলকুপা চলে যাই। পাগল নাকি? মাথা খারাপ? আমি রিয়াকে দেখা ছাড়া থাকতে পারবো না। তোর দরকার হলে তুই চলে যা। না দোস্ত, আমিও যাব না। আচ্ছা, আজ না তোর রিয়ার সাথে দেখা করার কথা? দেখা করেই তো আসলাম। আজ মন খুলে কথা বলেছি, জানিস। রিয়া তো আমাকে ছাড়তে চাইছিল না, ভুলভাল বুঝিয়ে তারপর আসতে হয়েছে। আরে বাহ, তাহলে তো তোর খুশি থাকার কথা। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তোর মন একদম ভালো নেই। কি করে ভালো থাকবো বল? কতদিন হলো তুই কোনো ট্রিট দিস না। তোর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। মাত্র 2 দিন আগে তোকে পেট পুড়ে খাওয়ালাম। দোস্ত, মাথা ব্যথা করছে, তাই এমন আবল তাবল বলছি। আমি বাসায় চলে গেলাম। আরে কি কারণ তোকে ফোন করেছিলাম সেটা তো শুনে যা। পরে শুনবো। ভালো থাকিস। ইসমাইল চলে গেল আর মিরাজও অন্যদিকে। রিয়া ইসমাইলের কাছ থেকে চলে যাবার পর তার যে নতুন ফ্রেন্ডগুলো হয়েছে সেখানে চলে গেল। সুমি, নাজমুল, জনি ও শুভর কাছে। তাদের কাছে যেতেই শুভ বলল, তোর জন্যই অপেক্ষা করছিলাম। এতক্ষণ লাগে আসতে? আর বলিস না, তোর আর কি বলবো। ওই যে আছে না তার ছিঁড়াটা, ওর সাথে একটু দেখা করে আসতে হলো আর কি। ওয়েট ওয়েট, তুই কাকে তার ছিলা বললি? কাকে আবার? ইসমাইলকে। কেন? ইসমাইল ভাই আবার কি করলো? আর বলিস না, যখন তখন দেখা করতে বলবে। আমার একেবারে অসহ্য লাগে। আমিও একটা মানুষ, সারাদিন ইসমাইলকে নিয়ে থাকতে হবে, তার কোনো মানে আছে? তো সেটা আমাদের না বলে যাকে বললে কাজে দিবে তাকে কি বল না। কাকে বললে কাজে দিবে? কাকে আবার? তোর তারছিনা বয়ফ্রেন্ডকে। হ্যাঁ, এইবার তাই করব। কথাটা বলা মাত্রই রিয়ার ফোনে কল আসলো। বলো, কি বলবে? হ্যালো রিয়া, কি করো? বাসায় পৌঁছিয়েছো তো? আমি এখন যথেষ্ট বড় হয়েছি, তুমি সেটা ভুলে যেও না। আর শোনো, আমি এখন হাওয়া খাচ্ছি, সো আমাকে শান্তি মতো হাওয়া খেতে দাও। আমাকে একদম এখন ডিস্টার্ব করবে না। মাথা খারাপ করে দিল। সারাদিন ধরে ফোন করবে, কি করো, খেয়েছো কিনা, ঘুমাবে কখন, গোসল করবে কখন, যত সব আজগুবি প্রশ্ন। আরে তোকে ভালোবাসে বলেই তো এত কেয়ার নেয়। জানিস আমার বয়ফ্রেন্ড সারাদিন আমাকে একবার ফোন দেয় না, আর সেখানে ইসমাইল ভাইয়া তোকে কিছুক্ষণ পর পর ফোন দিয়ে এত কিছু জিজ্ঞেস করে। আরে এমন বয়ফ্রেন্ডকে তো মাথায় করে রাখা উচিত। কেয়ার না চাই, আমার লাগবে না এমন কেয়ার। আমি এখন বড় হয়েছি, নিজের ভালো আমি নিজে বুঝতে পারি। আর তোরা কি শুরু করেছিস বলতো? ওর কাছে যাবার পর খুব বোরিং লাগছিল, তোদের সাথে আড্ডা দিতে আসলাম মনটাকে একটু রিফ্রেশ করতে। এখন তোরা সেই ওর কথা নিয়েই পড়ে আছিস। ও সরি দোস্ত, আয় সবাই মিলে জমি আড্ডা দিব। সবাই আড্ডায় মেটে উঠল। অন্যদিকে
ইসমাইল রিয়ার এমন ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে অনেকক্ষণ কান্না করেছে। কেনই বা করবে না? যাকে নিজের থেকে বেশি ভালোবাসে তার এমন হঠাৎ পরিবর্তন যে কেউ মেনে নিতে পারবে না। কোলের নিচে দাঁড়িয়ে ইসমাইল কান্না করেই যাচ্ছে। রিয়া একদিন বলেছিল কোনোদিন সে ইসমাইলকে কষ্ট পেতে দিবে না, কিন্তু আজ রিয়া নিজেই ইসমাইলের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 1 ঘন্টা গোসল করলো, তারপর ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার আম্মু দাঁড়িয়ে আছে। কিরে এতক্ষণ লাগে গোসল করতে? আসলে আম্মু শরীরে একটু বেশি ধুলো লেগে গেছিল, তাই একটু বেশি গোসল করলাম। আচ্ছা নিচে চল, খেতে দিচ্ছি। আম্মু তুমি যাও, আমি একটু পরেই আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। এই বলে ওর আম্মু চলে গেল। এই ফাঁকে ইসমাইল আবার রিয়াকে ফোন দিল। দেখ দেখ, এই পাগল আবার ফোন দিছে। কেমন লাগে ঘন্টার মধ্যে এতবার ফোন দিলে? হ্যালো, আবার কেন ফোন দিলা? খেয়েছো তুমি? এই, তোমাকে তখন বলেছি না আমি হাওয়া খাচ্ছি, তাহলে আবার কেন ফোন দিলে? রিয়া অনেকটা রাগ নিয়ে ফোন কেটে অফ করে রাখলো। 2 ঘন্টার মতো আড্ডা দিয়ে বাসায় পৌঁছালো। রিয়াকে হ্যালো, গুড মর্নিং। মর্নিং। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করো? এই তো ছাদে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি। তুমি? আমি তো তোমার মতো ভীতু না, তাই রুমে শুয়েই তোমার সাথে কথা বলছি। আচ্ছা এখন রাখি, এখন উঠে ফ্রেশ হব, খাবো, তারপর কলেজে যাব। আচ্ছা বাই তাহলে। বাই। ইসমাইল ছাদ থেকে নেমেই ফ্রেশ হয়ে খেতে গেল। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। কিরে ইসমাইল, তোর চোখ অমন ফোলা কেন? না মানে আম্মু এমনি। এমনি না কেন, জলদি বল। আসলে স্যার কিছু পড়া দিয়েছে, তাই পড়াগুলো শেষ করছিলাম। তাই বলে রাত জেগে পড়বি? ভালো কথা, কিন্তু বেশি রাত অবধি পড়ার দরকার নেই। আচ্ছা আম্মু আমি গেলাম, লেট হয়ে যাচ্ছে। যাবি মানে? কিছুই তো খেলি না। আমার পেট ভরে গেছে আম্মু, আমি গেলাম। আরে আজ তো টাকা নিলি না, যাবে কিভাবে? আচ্ছা তোর হয়েছেটা কি বলবি একটু? অমন করছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে তুই তোর মধ্যে নেই। আম্মু আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আম্মু ইসমাইলের হাতে টাকা ধরিয়ে দিল। ইসমাইল অনেকটা দ্রুত বাসা থেকে বের হয়ে চলে গেল। কলেজে যাবার পর রিয়াকে খুঁজতে লাগলো। অনেক খুঁজে রিয়াকে পাওয়া গেল। এই রিয়া তুমি এখানে, আর আমি তোমাকে সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। তো আমি কি করব? আমি কি তোমার পেছন পেছন ছুটবো নাকি? এইভাবে বলছো কেন? তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই তো। তাই তো কি? শোনো, এইভাবে আমার পেছন পেছন ঘুরবে না বলে দিলাম। স্কুলে ঘুরেছো সেটা ঠিক ছিল, কারণ ছোট একটা জায়গার মধ্যে ছিলাম, কিন্তু এখন অনেক ছাত্রছাত্রী আমাদের এমন কর্মকাণ্ড দেখে সবাই কি ভাববে বলো তো? কিন্তু আমার তো তোমাকে। তোমার আমাকে না দেখলে ভালো লাগে না, তাই না? ইসমাইলের মুখের কথা কেড়ে নিয়ে এই উত্তর দিল রিয়া। শোনো ইসমাইল, আর কত বছর বাচ্চা থাকবো বলো তো? তোমার এই বাচ্চা বাচ্চা আচরণ কি কোনো দিন যাবে না? আর আমাকে না দেখে যদি থাকতেই না পারো, রুমে বড় করে আমার একটা ছবি টাঙিয়ে রেখো। ওহ, তোমার তো আবার সেই সাহস নেই, কারণ তুমি তো একটা বাচ্চা না। কি? আমি বাচ্চা? চোখে জল এসে ভর করেছে ইসমাইলের। হ্যাঁ, একটা বাচ্চা। তা না হলে সেই স্কুল লাইফের মতো আচরণগুলো এখন করতে পারতে না। শোনো ইসমাইল, তোমাকে এই কথাগুলো বলতে আমারও ভালো লাগছে না, কিন্তু ইসমাইল তোমাকে বুঝতে হবে, এখন আমরা আর হাই স্কুলে পড়ি না, আমরা এখন কলেজে পড়ি। ভালোবাসা কি কখনো স্কুল কলেজ ভার্সিটি দিয়ে হয়? যদি তোমার কেয়ার নেওয়ার মনে হয় আমি বাচ্চাদের মতো আচরণ করছি, তাহলে ঠিক আছে আমি বাচ্চা। যদি তোমাকে দেখার জন্য ছটফট করার জন্য আমি বাচ্চা হই, তাহলে সেটাও ঠিক আছে, আমি বাচ্চা। কান্না করতে করতে কতগুলো বলতে বলতেই সেখান থেকে চলে গেল ইসমাইল। ইসমাইল চলে যাওয়ার পর রিয়া ভাবছে, যাক বাবা, এতক্ষণে তার ছিঁড়াটা তাহলে গেল, মাথাটা খারাপ করে দিয়েছিল। এরপর রিয়া হাসি মুখে ক্লাসে চলে গেল। সারা ক্লাসে ভালো করে তাকিয়ে দেখলো তার চিরাটা ক্লাসে নেই। আজ শান্তিমতো ক্লাস করা যাবে। ক্লাসে থাকলে কিছুক্ষণ পর পর তাকাতো, খুব বিরক্ত লাগতো, আর ভালোভাবে ক্লাস করতে পারতো না। ইসমাইল তখন সেখান থেকে চলে গিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। কেউ নেই আজ তার পাশে। খুব একা হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে এসেছে, সেটা খেয়ালও করেনি। বাসা অতিক্রম করছে তখন থেকেই তার মা ডেকে বললেন, কিরে ইসমাইল, নিজের বাসা কোনটা সেটাও ভুলে গেছিস নাকি? হ্যাঁ, কিছু বললে?
তোর খেয়াল থাকে কোন দিকে? বাসা অতিক্রম করে চলে গেলি। মা কিছুদিন ধরে মাথা খুব ব্যথা করছে তাই। সে কি রে? তাহলে চল তোকে ডাক্তার দেখাতে নিয়ে যাই। না মা, আমি ঠিক আছি, চলো বাসার ভেতরে চলো। আচ্ছা চল। দিনগুলো এমনভাবেই কাটতে লাগলো ইসমাইলের। যতদিন যাচ্ছে ইসমাইলকে তত বেশি অসহ্য লাগছে। আগে রিয়া নিজে থেকে কল দিলেও এখন রিয়া নিজে থেকে কখনো ইসমাইলকে ফোন দেয় না। ইসমাইল দিলেও রিয়া বেশি কথা বলে না। রাতে ইসমাইল কল করছে রিয়াকে, কিন্তু ফোন ওয়েটিং। 30 মিনিট হতে চললো, ফোন ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। 1 ঘন্টা পর ইসমাইল আবারও রিয়াকে কল করলো। বলো। কার সাথে কথা বলছিলে এতক্ষণ ধরে? আমার এক ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড মানে? নাম কি তার? জনির সাথে কথা বলছিলাম। আমি এতক্ষণ ধরে কল করে যাচ্ছি, সেটা দেখোনি? দেখেছি তো। তাহলে ধরলে না কেন? ধরার প্রয়োজন মনে করি নাই, তাই ধরিনি। আর জনির সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল। কি? আমি কল করছি সেটা দেখেও বলছো ধরার প্রয়োজন মনে করো নাই, আবার বলছো জনির সাথে কথা ছিল। কে জনি? কোন জনি? আরে 2 দিনের পরিচয়, তার সাথে এত ইম্পর্টেন্ট কথা? এই, তুমি যখনই ফোন দাও শুধু বক বক করো কেন? তুমি কি ভাবছো তোমাকে ছাড়া কি আর কারোর সাথে আমার কোনো কথা থাকতে পারে না? আমি তো সেটা বলিনি কারোর সাথে তোমার কথা থাকতে পারে না বা থাকবে না, কিন্তু তাই বলে তুমি আমার সাথে কথা না বলে বন্ধুদের সাথে কথা বলবে? হ্যাঁ বলবো, তাতে যদি তোমার কোনো সমস্যা হয় আমাকে আর ফোন দিও না, কেমন? রিয়ার এমন কথা শুনে ইসমাইলের চোখ আবার জলে ভরে উঠল, কিন্তু সেটা রিয়াকে বুঝতে না দিয়ে বলল, রিয়া তুমি ভাবলে কি করে আমি তোমাকে ফোন দিব না? আমি তোমাকে ফোন না দিয়ে থাকতে পারবো না, তুমি কেন বুঝো না? আচ্ছা এখন রাখি, বাই। রিয়ার এমন ব্যবহারগুলো সুজনকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। পরদিন এই, তুমি আমার নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে রাখছো কেন? তোমার ওই আজাইরা প্যান প্যানানি আমার একদম ভালো লাগে না, তাই। কি? আমি প্যান প্যান করি? করো। আচ্ছা যাও, ক্লাসে যাও, এখন থেকে আর প্যান প্যানানি করবো না। রিয়া ক্লাসে চলে গেল। সুজন ভাবল সে আর এই জীবন রাখবে না। কলেজ থেকে বের হয়ে মেন রাস্তায় চলে গেল আত্মহতি দেবার জন্য। মাত্র পা বাড়িয়েছে তখন সুজনের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। রিয়া একদিন তাকে বলেছিল সুজনকে ছাড়া নাকি রিয়া বেঁচে থাকতে পারবে না। হয়তো রিয়া কিছু নিয়ে খুব ডিস্টার্বে আছে, সময় হলে সব ঠিক হয়ে যাবে। তাই সুজন ফিরে এলো। তারপর দিনগুলো কাটতে লাগলো। 1 মাস চলে গেছে। গত 1 মাসে এমন কোনো দিন নেই যে রাতে সুজনের কান্না ছাড়া কেটেছে। প্রতি রাতে সুজনকে কান্না করতে হয়েছে, কিন্তু তবুও সুজন এই আশা নিয়ে বসে আছে রিয়া একদিন বুঝতে পারবে আর তাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে। ধরতে গেলে এখন রিয়া সুজনের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সুজন যদি না যায়, রিয়া নিজে থেকে আসে না কথা বলার জন্য। একটু খোঁজ খবর নেওয়ার কোনো নাম তো নেই। সুজন নিজে থেকে কথা বলতে গেলেও রিয়া এড়িয়ে যায়, তেমন কথা বলে না সুজনের সাথে। ক্যাম্পাসে রিয়া আর সুমি বসে আছে। সুমির মন খারাপ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তা দেখে সুমিকে রিয়া বলল, কি রে, তোকে দেখে মনে হচ্ছে কোনো কারণে তোর মন খারাপ? হ্যাঁ রে, আসলে ওর সাথে না বেশ কিছুদিন হলো আমার কথা হয় না। কেন, কি হয়েছে? আমি জানি না রে, আমার সাথে কেমন জানি ব্যবহার করে, সব সময় আমাকে এড়িয়ে চলে। তো তুই এখানে ওর কাছে পড়ে আছিস কেন? বেরিয়ে আয় এমন সম্পর্ক থেকে। আচ্ছা, তুই আমাকে যে কথাটি বললি, মানে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে যদি সুজন ভাইয়া তোর কাছ থেকে চলে যায়? কেন, সুজন কেন যাবে? থাকতে কেন পারবো না? সুজন আমার জীবনে কি যে ওকে ছাড়া থাকতে পারবো না? আর শোন, আমি যদি সুজনকে মেরেও ফেলি তবুও সুজন আমাকে ছেড়ে যাবে না। যদি যাবার হতো অনেক আগেই চলে যেত, কিন্তু সেটা তো যায়নি, তাই কোনোদিন যাবে না। ভুল বললি রিয়া, একদম ভুল বললি। কারণ তোর কাছ থেকে সুজন ভাইয়া যে কষ্টগুলো পাচ্ছে সেগুলো সুজন ভাইয়াকে কষ্ট দিচ্ছে ঠিকই, কিন্তু অন্যদিকে সুজন ভাইয়াকে একা বাঁচতে শিখিয়ে দিচ্ছে। এমন একটা সময় আসবে, দেখে নিস। ধুর, ভালো লাগে না। তোর মন খারাপ কেন আমি সেটা জানতে চেয়েছিলাম, আর তুই আমাকে দেবদাসের কথা শোনাতে শুরু করলি। এই বলে রিয়া উঠে চলে যেতে লাগলো। রাগ করে চলে যাচ্ছিস? যা, তবে এই কথা শুনে রাখ, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়। রিয়া সুমির কথায় কর্ণপাত না করে চলে গেল। সুমি হাসছে। সুমি খুব ভালো করেই জানে কাছের মানুষের থেকে পাওয়া কষ্টের থেকে বেশি কোনো কষ্ট নেই। সুজন এখন বাসা থেকে তেমন বের হয় না।
বের হলে সুজনের শুধু আগেকার কথা মনে পড়ে যায়। আগে প্রায় প্রতিদিন রিয়াকে নিয়ে ঘুরতে যেত, অনেক দুষ্টুমি করতো। রিয়া হয়তো সেই দিনগুলো ভুলে গেছে, কিন্তু সুজন কিছুতেই সেই দিনগুলো ভুলতে পারে না রিয়ার মায়ায় ভরা মুখ ভুলে থাকতে। সুজন প্রতিদিন একবার হলেও যায় রিয়ার সাথে কথা বলতে। রিয়ার ভালো লাগলে কথা বলে, আর ভালো না লাগলে কথা বলে না। এই নিয়ে সুজনের এখন আর কোনো অভিযোগ নেই। আগে খারাপ লাগতো, কিন্তু এখন সুজন নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। আগে একটু কিছু হলেই রিয়ার সামনে কান্না করে দিত, এখনও কাঁদে, কিন্তু সেটা আড়ালে। দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেল। মোট 3 মাস ধরে সুজন রিয়ার এই সম্পর্ক আচরণগুলো সহ্য করে আসছে। ভেতর থেকে অনেক শক্ত হয়ে গেছে সুজন, কিন্তু রিয়া যতদিন যাচ্ছিল সুজনের সাথে খারাপ ব্যবহারের মাত্রা বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ করে সুজন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। 3 দিন যাবৎ কলেজে যায় না। এই 3 দিনে রিয়া একবারও সুজনের কোনো খোঁজ খবর নেয়নি। সুজন একটু সুস্থ বোধ করতেই রিয়াকে ফোন দিল। হ্যালো রিয়া, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই, খুব অসুস্থ আছি। তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে, একবার আমার বাসায় আসবে? পাগল নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি যাব তোমার বাসায়? হ্যাঁ, এর আগে তো অনেকবার এসেছো। তখন আমি ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি। আমার না খুব খারাপ লাগছে। খারাপ লাগছে তো ডাক্তারকে বলো না, সে তোমার ভালো লাগার পথ বলতে পারবে। আমি তো বলতে পারবো না, যত সব। এই বলেই কল কেটে দিল। সুজন এখন আর কান্না করে না, পুরনো কথা মনে পড়ে আর হাসি পায় সুজনের। আগে এই রিয়া, হ্যাঁ এই সুজন রিয়াকে কল করলো। হ্যালো, এখন আবার কেন ফোন দিছো? তুমি এখন কোথায়? আমি বাসায় আছি। তাহলে একটু তাড়াতাড়ি আসো না, দুজন একসাথে কলেজে যাব। এই সুজন, শোনো, আমরা এখন আর ছোট নেই যে একসাথে কলেজে যেতে হবে। ছোট নয় তো কি হয়েছে, একসাথে কি শুধু ছোটরাই কলেজে যায় নাকি? হ্যাঁ, একসাথে শুধু ছোটরাই কলেজে যায়। আচ্ছা রাখছি, বাই। কল কেটে দিয়ে সুজন একাই কলেজে চলে গেল। ক্লাসে না গিয়ে সুজন ক্যাম্পাসে বসে রইল, রিয়া কখন আসবে সেই অপেক্ষাতে। কিছুক্ষণ পর রিয়া আসলো। রিয়া একা না, সাথে নাজমুলও ছিল। সুজন আর বসে না থেকে রিয়ার কাছে চলে গেল, গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার রিয়া, তখন তো আমাকে বলেছিলে তুমি বড় হয়ে গেছো, একা আসতে পারবা, কিন্তু এখন নাজমুলের সাথে আসলে কেন? রিয়া কোনো উত্তর দিল না। সুজন আবার বলল, আসল ব্যাপার হলো তুমি আমার সাথে আসবে না, তার জন্য তখন অতগুলো কথা বলছিলে। এই তো ঠিক ধরেছো, বুঝতে যখন পারো তোমাকে আমার সহ্য হয় না, তারপরেও কেন আমার পিছনে লেগে আছো বলো না? আমাকে কি একটুও শান্তিতে থাকতে দিবে না নাকি? গত 2 বছর ধরে আমাকে জ্বালিয়ে যাচ্ছ। কি আমি তোমাকে জ্বালাচ্ছি? হ্যাঁ, অনেক জ্বালিয়েছো। দয়া করে এইবার আমাকে মুক্তি দাও এই জ্বালাতন থেকে, আমি আর সহ্য করতে পারছি না। রিয়ার কথা শুনে সুজনের এত কষ্ট হচ্ছে যেটা বলে বোঝানো যাবে না। আচ্ছা, আর কখনো তোমাকে জ্বালাবো না, ভালো থেকো তুমি। কথাটা বলেই সুজন সেখান থেকে চলে যেতে লাগলো। তখন রিয়া বলে উঠল, যাও যাও, এত বড় বড় কথা না বলে কাজ করে দেখাও, আর ডিস্টার্ব করবো না। এইটা তো এর আগেও অনেকবার বলেছো, কই সত্যি হয়েছে সেটা? আবার তো কিছুক্ষণ পর এসে বলবে তোমার নাকি কিছু ভালো লাগছে না। সুজন একটু দূরে দাঁড়িয়ে রিয়ার কথাগুলো শুনছিল আর নীরবে চোখের পানি ফেলছিল। তারপর চুপচাপ বাসায় চলে গেল। আজ ওর আম্মুর চোখে ধরা পড়েই গেল। তখন ওর আম্মু বলল, সুজন, তুই কাঁদছিস কেন? কই আম্মু, আমি কাঁদছি না তো। আর মিথ্যে বলবি না, বল কি হয়েছে? সুজন নিজেকে আর ধরে রাখতে পারল না, বাচ্চা ছেলেদের মতো সব কিছু বলে দিল আম্মুকে। থাক বাবা, কান্না করতে হবে না, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আম্মু চাই না আমি আর ওর সামনে যাই। আম্মু, আমি এই শহরে থাকলে আমার পড়ালেখা তো হবেই না, আর আমিও শেষ হয়ে যাব। আম্মু তুমি প্লিজ আমাকে নানুর বাসায় পাঠিয়ে দাও। সেটা কি করে হয়? তোর বড় ভাইয়া থাকে দেশের বাইরে, তোকে নিয়ে আমরা দুজন বেঁচে আছি। এখন তুইও যদি দূরে থাকিস, আমরা থাকবো কি নিয়ে? আম্মু, নানু বাসায় থাকলে তো তাও জানতে পারবে তোমার ছেলেটা বেঁচে আছে, কিন্তু যদি তা না যেতে দাও, সারা জীবন ছেলে হারাবার শোক বহন করতে হবে। আম্মু পারবে সেটা মেনে নিতে? চুপ, একদম চুপ। তুই যেটা বলছিস সেটাই করব। তবে আমি আজ বলছি, যে মেয়ের জন্য তুই আজ কাঁদছিস, ওই মেয়ে একদিন
তোর থেকে বেশি কাঁদবে। আম্মু এমন দোয়া করো না, ওর জন্য এমন দোয়া করো যেন ও খুব ভালো থাকে, খুব সুখে থাকে। পারবো না আমি। আর আমি এটাও পারবো না ওই মেয়েকে কোনো দিন ক্ষমা করতে। তা তুই কবে যাবি? আম্মু আমি আজই চলে যেতে চাই। আজই চলে যাবি? আম্মু এই শহরটা আমাকে শেষ করে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমি তোর নানু বাসায় জানিয়ে দিচ্ছি। আর চল, তোর কি কি লাগবে সব গুছিয়ে দিচ্ছি। আম্মু তার আগে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আমি কোথায় আছি যদি কেউ কোনো দিন জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমার ব্যাপারে কিচ্ছু বলবে না, এটা বলে দিলাম। সেটা তুই না বললেও আমি কাউকে কিছু বলতাম না। এরপর ওর মা ওর সব কিছু গোছানো শেষ করে দিল। আজ রাতে সুজন কাতলা গাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবে। রিয়াকে আর কখনো বিরক্ত করবে না। আম্মু আব্বু সুজনকে গাড়িতে উঠিয়ে দিল। সুজন চলল তার নানু বাড়ির উদ্দেশ্যে। সেদিন সকালের পর রিয়ার ফোন আর কোনো কল আসেনি। রিয়া তো দারুণ খুশি, খুব খুশি মনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রিয়া ঘুম থেকে উঠে ফোন হাতে নিল না, কোনো মেসেজ বা কল আসেনি। খুশি মনে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে চলে গেল। ক্লাস শুরু হয়ে যাচ্ছে কিন্তু সুজনের কোনো নাম নেই। রিয়া খুশির উপর ডাবল খুশি। তা দেখে সুমি রিয়াকে বলল, কি রে রিয়া, তোকে আজ একটু বেশি খুশি দেখাচ্ছে, কারণটা কি? আরে খুশি হব না? কালকের সেই ঘটনার পর থেকে ওই তার ছেঁড়াটা, আর দেখ আজকে কলেজেও আসেনি। খুব ভালো লাগছে আমার। তুই আজ যে কারণে খুশি হচ্ছিস, দেখবি এই কারণে তোকে একদিন কাঁদতে হবে। আমি রিয়া কাঁদবো, তাও আবার একটা তার ছেঁড়ার জন্য? কোনো দিনও কাঁদবো না আমি। সেটা সময় বলে দিবে। ক্লাস শুরু হয়ে যাবে, চল ক্লাসে চল। রিয়া ক্লাসে চলে গেল। এদিকে সুজন, এই সুজন, আর কত ঘুমাবি? উঠ এবার। আরে যা না, ঘুমাতে দে, আমার ভালো লাগছে না। বেলা অনেক হয়ে গেছে, তুই না আজ কলেজে ভর্তি হতে যাবি? যাবো তো, কি হয়েছে? আরে বেলা বাজে 8:33, কলেজে যেতে যেতে 9টা বেজে যাবে। ভর্তি হবি কতক্ষণে? সুজন লাফ দিয়ে উঠল। চোখগুলো এখনো লাল বর্ণ ধারণ করে আছে। তো দেখে সুখী বলল, তুই কি কেঁদেছিস নাকি? না, আমি কাঁদতে যাব কোন দুঃখে? তোর চোখ দেখেই মনে হচ্ছে তুই কেঁদেছিস। আরে না, কাঁদিনি, আসলে রাত জেগে এসেছি তো, তাই এমন হয়েছে মনে হয়। হবে হয়তো। জাগিয়ে ফ্রেশ হয়ে নে, কলেজে যাব। ও সুখীকে সেটাই বলা হয়নি। সুখী হলো সুজনের বড় মামার ছোট মেয়ে। সুজন আর সুখী সেম ইয়ারে পড়ে। চেহারা রিয়ার থেকে কোনো অংশে কম নয়। সুজন উঠে ফ্রেশ হতে চলে গেল। সুখী রেডি হয়েই আছে, অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছে। সুজন ফ্রেশ হয়ে রেডি হয়ে সুখীর সাথে বেরিয়ে গেল। যাবার আগে অবশ্য নানা নানি মামা সবাই খাওয়ার জন্য বলেছিল, কিন্তু সুজন কিছুই খেলো না। কলেজে ভর্তি হয়ে বাসায় চলে আসলো। সুখী ক্লাস করবে তাই সুখীকে রেখেই আসতে হয়েছে। এখানে আসার পর থেকে রিয়ার কথা খুব মনে পড়ছে। মন যাচ্ছে একটা কল দিতে, কিন্তু না, সেটা করবে না। সুজন নিজেকে শক্ত করে নিল। নানু বাসায় এসেছে 7 দিন হয়েছে। কলেজ থেকে ফিরে ঘুমিয়ে আছে, তখন মিরাজের গলা শুনতে পেল। কিন্তু এখন এই সময় মিরাজ আসবে কি করে? কি রে হারাবি, আমাকে একা একা রেখে চলে আসলি? কি করব বল, ওই শহরটা আমাকে করে করে খাচ্ছিল। আমি কিছুটা জানি, কিন্তু পুরোটা জানি না, আর জানতেও চাই না। তা আমি এখানে আছি তুই কি করে জানলি? আরে তোর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না বলে তাই তোর বাসায় গেলাম, কিন্তু আন্টি আমাকে কিছুই বললো না। একদিন মৌসুমীকে তোর কথা বলতেই বললো তোকে নাকি রোজ কলেজে দেখে। ব্যাপারটা আমার বিশ্বাস হলো না, তাই ভিডিও কল করতে বললাম। আর শিওর হলাম দেবদাস বাবু এখানে এসে বাসা বেঁধেছে, তাই আমিও চলে আসলাম। মানে বুঝতে পারলাম না, তুই চলে আসছিস মানে? আরে দোস্ত, আমার মৌসুমীকে ছাড়া ভালো লাগে না, আর তোকে ছাড়াও না। দুজন যেহেতু এখানেই আছো, তাই আমিও চলে আসলাম। এখন চুটিয়ে প্রেম করব আর পড়ালেখা। দোস্ত, আমি এখানে আছি, এটা আর কেউ জানে না তো? না, কাউকে জানাইনি। বেস্ট ফ্রেন্ডকে পেয়ে পুরনো স্মৃতিগুলো ভুলে বেশ ভালোই দিন কাটতে লাগলো সুজনের। অন্যদিকে রিয়া 14 দিন হলো সুজনের সাথে কোনো কথা হয় না। কলেজে ক্যাম্পাসে বসে আছে একাই। এখন রিয়ার কেন জানি কাউকেই ভালো লাগে না, সবাইকে অসহ্য লাগে। আর সবার মাঝে একজনকে খোঁজে। বারবার ফোনের দিকে তাকায়, কলেজের গেটের দিকে তাকিয়ে থাকে, কিন্তু রিয়া যাকে খুঁজছে তাকে পাচ্ছে না। সুজনকে যারা চিনে রিয়া তাদের জিজ্ঞেস করছে। সুজনের আর এক বন্ধু ছিল আলমগীর। আলমগীর ক্লাসে যাচ্ছিল, তখন পেছন থেকে রিয়া ডাক দিল, এই আলমগীর ভাইয়া, একটু দাঁড়াও।
হ্যাঁ বলো। আজ কিছুদিন হলো সুজনের কোনো খোঁজ খবর নেই। ফোন দেয় না, কলেজে আসে না, দেখাও করে না। হ্যাঁ আমিও সুজনকে খুঁজছি কিন্তু পাইনি, ফোন করেছিলাম কিন্তু কিছুই বলে নাই। রিয়ার মন খুব খারাপ হয়ে গেল। আজ 27 দিন হলো সুজনের সাথে কথা নেই, দেখা নেই। প্রথম কিছুদিন রিয়ার বেশ ভালো কাটলেও আস্তে আস্তে সুজনের শূন্যতা ভর করছে। এতদিন রিয়া নিজের ইগোর কারণে ফোন দেয়নি। 27 দিনের দিন রিয়া আর থাকতে পারছিল না। সে তার ভুলগুলো একটু একটু করে বুঝতে শুরু করেছে। সুজনের নাম্বারে কল দিল, কিন্তু যেটা শুনতে পেল রিয়ার বুকের মধ্যে ধুপ করে উঠল। হাজারো দুশ্চিন্তা ভর করছে রিয়ার মনের মাঝে। রিয়ার মনের মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। ভয় ঢুকে গেল। যেই সুজন কিনা একটু কথা বলার জন্য ছটফট করত, আজ কিনা সেই বাই বলে দিল। এই তুই ব্যাট হাতে কোথায় যাচ্ছিস? আমি খেলতে যাচ্ছি, যাবি নাকি তুই? না, তুই যা, তবে একটু তাড়াতাড়ি ফিরে আসবি, কিন্তু কাজ আছে। কাজ আছে সেটা তুই কর না, আমাকে কেন বলছিস? আরে ভাবছিলাম শীতকালীন মার্কেট করতে যাব। আব্বু আম্মুর সাথে গেলে আমার পছন্দের মতো কিছুই কিনতে পারি না, তাই ভাবছিলাম তোকে নিয়ে যাব। যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে কিছু কিনে দিতে হবে। দিব। আচ্ছা, তাহলে রেডি হয়ে থাকিস, আমি ব্যাটিং করব আর চলে আসব। ফিল্ডিং করবে কে? আরে বলবো, খুব চাপ পেয়েছে, এই কথা বলে কাটিয়ে চলে আসব। তুই দেখছি ভালো বাদর হয়ে যাচ্ছিস। আগে তো এখানে আসলে একদম চুপচাপ ফোন নিয়ে পড়ে থাকতি, আর এখন এত দুরন্ত। আগে এখানে আসতাম বেড়াতে, কিন্তু এখন তো এখানে থাকছি, তাই আমি আসছি, রেডি হয়ে থাকিস। সত্যি সুজন ওর নানু বাসায় আসার পর থেকে একদম চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে আসলে সারাক্ষণ শুধু ফোন নিয়ে বসে থাকতো, কিন্তু এখন ফোন হাতেও নিয়ে দেখে না। প্ল্যান মতো সুজন ব্যাটিং করছিল, 6 মারলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা একটা মেয়ের গায়ে গিয়ে লাগলো। কেউ সাহস পাচ্ছে না বল আনতে যাবার জন্য। সুজন, তুই মেরেছিস, তুই আনবি। আমি তো ব্যাটিং সাইড, তোরা ফিল্ডিং সাইড, তোরা বল নিয়ে আয়। আরে পাগল নাকি, মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি মেয়ের কাছে যাবো বল আনতে? মেরে ফেলবে। এলাকায় নতুন এসেছিস তোরা, জানিস না ও এখানকার চেয়ারম্যানের মেয়ে। মেয়েটা হাতে বল নিয়ে দাঁড়িয়ে আছে। সুজন মেয়েটার কাছে গিয়ে বলল, আপু, বলটা হাতে রাখার বস্তু নয়, ওটা খেলার বস্তু, ফেরত দিয়ে দিন। এটা খেলার বস্তু সেটা আমি জানি, কিন্তু এটা আমার গায়ে এসে লাগলো কেন? কে মেরেছে? আসলে না, মানে আমি। সত্যি তুমি মেরেছো নাকি অন্য কেউ মেরেছে? মিথ্যা বলতে যাব কেন, যেটা সত্যি সেটাই বলছি। ভেবে বলো কথাটা, এর জন্য কিন্তু তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। দেখুন, এটা খেলার মাঠ, আমরা খেলছিলাম, আপনি মাঠ ক্রস করছিলেন, তখন লেগে গেছে, এতে আমার দোষ কি? তিশা কিছু না বলে সুজনের হাতে বলটা ধরিয়ে দিয়ে বলল, এই নাও বল, যাও গিয়ে এবার খেলো। ধন্যবাদ দিয়ে চলে গেল। তিশার বন্ধুমুক্তি। দোস্ত কিরে, তখন না বললি বল নিতে এলে আচ্ছা করে কানমলা দিয়ে দিবি? আরে ধুর, এত কিউট একটা ছেলেকে দেখে আমার সব রাগ পানি হয়ে গেছে। আচ্ছা, ছেলেটাকে এর আগে কোনোদিনও দেখিনি, চিনিস একে? হ্যাঁ আমি চিনি, ও হচ্ছে সুখীর ফুফাতো ভাই। অন্য গ্রামে ছিল, কিন্তু এখন থেকে নাকি এখানে থেকেই পড়ালেখা করবে। আচ্ছা চল, আমরা যে কাজে যাচ্ছিলাম সেই কাজ করি গিয়ে। কি রে মামা, তোকে বলটা এমনি এমনি দিয়ে দিল? চাইলাম আর দিয়ে দিল। সেটা তো আমরাও দেখলাম, কিন্তু এত সহজে বল দিয়ে দিল? এর আগে কি সব কাণ্ড করে বল দিয়েছে জানিস? আমি নতুন, সো নতুনকে জানানো তোদের দায়িত্ব। প্রায় ওই মেয়েটা এখান দিয়ে যায়, গায়ে না, যদি বলটা সামনেও পড়ে তাই রেগে আগুন। যে বল মারে তার কান ধরিয়ে উঠবস করায়। আর তোর বল তো গায়ে হিট করেছে, তারপরেও কিছু না বলেই বল দিয়ে দিল। দেখতে হবে না আমি কেমন চিজ? চিজ মানে? না কিছু না, দোস্ত খুব চাপ পেয়েছে, আমি গেলাম। আরে আরে, ফিল্ডিং ফিল্ডিং এর থেকে আমার চাপ বেশি বড়, আমি গেলাম। এই বলে সুজন একটা দৌড় দিল। এসে দেখে সুখী রেডি হয়ে বসে আছে। সুজনও রেডি হয়ে নিল, তারপর রিক্সাতে করে মার্কেট চলে গেল। পড়াশোনা, খেলাধুলা, আড্ডা ইত্যাদি করেই সুজনের দিনগুলো কেটে যাচ্ছিল।
কিন্তু পুরনো সব অতীত রিয়াকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যেমনটা সুজনের লাগতো, এবার একা একা আর থাকতে না পেরে সুজনের বাসায় চলে গেল। এই আশায় সুজন কোথায় আছে সেটা জেনে সুজনের কাছে গিয়ে ক্ষমা চাইবে। রিয়া সুজনদের বাসায় চলে গেল। কলিং বেল দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দরজা খুলে দিল সুজনের আম্মু। তারপর বলল, এ কি, তুমি এখানে? কি চাই তোমার? আন্টি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তো আমি কি করব? সুজন কোথায় আছে আমাকে প্লিজ বলুন আন্টি। কেন, আমার ছেলেকে কষ্ট দিয়ে শান্তি হয়নি? আরো কষ্ট দিতে চাও নাকি? শোনো, আমার ছেলে কোথায় আছে সেটা তোমাকে আমি কোনো দিন বলবো না। চলে যাও বাসা থেকে। আন্টি, এমনভাবে বলবেন না প্লিজ। আমি না একদম একা হয়ে গেছি আন্টি। সুজন আমার জীবনে কতটা জুড়ে ছিল সেটা আমি এখন বুঝতে পারছি। কিন্তু মা, তুমি একটু বেশি দেরি করে ফেলেছো। রিয়া এবার কান্না করে দিল। দেখো, এখানে কান্না করে কোনো লাভ হবে না। আন্টি, আমি সুজনকে ছাড়া থাকতে পারছি না। আরে বাহ, এত ভালোবাসা! তো সেটা এতদিন কোথায় ছিল? আমার ছেলেটাকে তুমি অনেক কষ্ট দিয়েছো। আমার ছেলেটা খেতে পারতো না, ঘুমাতে পারতো না। ভুল হয়ে গেছে, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কেন এমন করলাম? নতুন কিছু ফ্রেন্ড পেয়ে আমি আমার এত কাছের কাউকে দিনের পর দিন অবহেলা করেছি, অনেক কথা শুনিয়েছি। তোমাকে আমার সহ্য হচ্ছে না, প্লিজ চলে যাও। না, আমি কোথাও যাব না। আমার সুজন কোথায় আছে সেটা না জেনে আমি কোথাও যাব না। সুজন তোমার ছিল কবে? যদি তোমারই থাকতো কষ্ট দিতে পারতে না। তুমি ভালোই ভালোই যাবে নাকি দারোয়ান ডাকতে হবে? এবার রিয়া কান্না করতে করতে চলে গেল। কলেজে ঠিকমতো যায় না, সবসময় রুমের মধ্যে একা বসে থাকে। সুজনকে ফোন দিলে ধরে না, আবার ধরলেও কথা বলে না। রিয়া এবার বুঝতে পারছে না জেনে না বুঝে সুজনকে কত বড় কষ্ট দিয়েছে। ভাবতে ভাবতে রিয়া আবার সুজনকে ফোন করে। হ্যালো, তুমি কোথায় আছো? প্লিজ আমার সাথে দেখা করো। আমার যে আর ভালো লাগছে না। তো আমার কি? আমি কি তোমার ভালো লাগার ওষুধ নাকি? হ্যাঁ, আমার ভালো থাকার, ভালো লাগার সব ওষুধ তুমি। এখন তো আবারও কেটে দিল। রিয়া কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে বায়না ধরে ওর বাবাকে বলছে, আব্বু, আমি আর শহরের কলেজে পড়বো না। কেন রে মা, কি হয়েছে? আব্বু, তোমাদের সবাইকে ছেড়ে থাকতে আমার ভালো লাগে না। আমি এখানকার কলেজেই পড়তে চাই। কিন্তু এখানকার কলেজটা ভালো নয়। আমি এত কিছু বুঝতে চাই না, শুনতেও চাই না। আমি আর শহরে ফিরতে পারবো না। যদি এখানকার কলেজে ভর্তি না করিয়ে দাও, আমি আর পড়বই না। মেয়ের এমন বায়না চেয়ারম্যান সাহেব কি করবে বুঝতে পারছে না। কিন্তু মেয়ে তার যে জেদি, একবার যা বলে সেটাই করে। তাই চেয়ারম্যান সাহেব বাধ্য হয়ে তিশাকে গ্রামের কলেজে ভর্তি করিয়ে দিলেন। প্রথম দিন কলেজে গিয়ে তিশা কাউকে খুঁজছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সেই মানুষটিকে খুঁজে পেল। হাই, আমি তিশা। সুজন কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছিল। পেছন থেকে তিশা আবার বলে ওঠে, এই যে মিস্টার, আমি তোমার সাথে কথা বলতে এসেছি, আর তুমি কথা না বলে চলে যাচ্ছ। দাঁড়াও বলছি। কি হলো, দাঁড়াচ্ছ না কেন? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। কিন্তু তবুও কাজ হলো না। তখন তিশার এক বন্ধু বলে উঠল, কিরে, তিশা তোর কথার কোনো দামই দিল না? আরে প্রথম তো তাই লজ্জা পেয়েছে মনে হয়। হবে হয়তো। তাহলে আমি ক্লাসে গেলাম। যা। আর শোন, ওকে একটু চোখে চোখে রাখিস। বলা তো যায় না কোন ডাইনির নজর পড়বে। এত দূর? চুপ, যেটা বলছি সেটা করবি। আমি গেলাম, কাল থেকে ক্লাস করব। তিশা বাসায় চলে গেল। সুজন ক্লাস করে বাসায় এসে ফ্রেশ হয়ে মাঠে খেলতে চলে গেছে। রিয়ার 60-এর উপরে মিস কল দেখেও কোনো রেসপন্স নেই। ফোন বাসায় রেখে খেলতে চলে গেল। সুজন আজ ফিল্ডিং দিচ্ছে। তিশা এসে হাজির। সুজনের পেছন এসে দেখে বলল, এই শুনছো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা বলবেন? এখানে না, আগে চলো ওই দিকটায় যাই। কিন্তু আমি খেলছি তো। কয়েকটা কথা আছে। সুজন তিশার কাছে চলে গেল, গিয়ে বলতে লাগলো, হ্যাঁ বলুন, কি বলবেন? আমার মনে হয় আপনি সেই দিনের ব্যাপারের জন্য রেগে আছেন। আসলে আমি সত্যি খুব দুঃখিত। আমি আরে আরে, আমি জানি তুমি ইচ্ছা করে মারুনি। আমি ভুল করে ভুল সময় চলে এসেছিলাম। তাহলে বলুন, আমাকে এখানে ডাকার কারণ কি?
কলেজে তোমাকে ডাকলাম, তুমি শুনলে না কেন? কই, আমি তো খেয়াল করিনি। আপনি কখন ডাকলেন আমাকে? দেখো, একদম এক্সট্রা ভাব নিবে না বলে দিলাম। আমি ভাবের কি নিলাম? এই তুমি এত কথা বলো কেন? শোনো, কাল থেকে আমার সাথে কথা বলবে কলেজে। সরি, এটা আমি পারবো না। কেন পারবে না? কেন? মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে না আমার। মেয়েদের সাথে তো বলতে বলিনি, আমার সাথে বলতে বলেছি। সরি, আমি পারবো না, আমি গেলাম। এই বলে সুজন চলে গেল। তিশা তোর রাগে ফুলছে, মন চাচ্ছে পাটকেল মেরে মাথা ফাটিয়ে দিতে, কিন্তু তিশা সেটা না করে রাগে গজ গজ করতে করতে সেখান থেকে চলে এলো। মেয়েদের সাথে আগে থেকে অনেক কম কথা বলে সুজন। তার কারণ হলো রিয়া। রিলেশন যখন শুরু হয়েছিল তার 4 মাসের মাথায় সুজনের এক ফ্রেন্ডের সাথে সুজন কথা বলছিল, যার কারণে রিয়ার সাথে সেদিন কথা বলেনি। বাসায় এসে এটা নিয়ে রিয়ার অনেক ঝগড়া করেছিল। একসময় বলেছিল, হয় তুমি মেয়েদের নিয়ে থাকবে, না হয় আমাকে নিয়ে। সুজন রিয়ার এক কথায় সেদিন থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে তেমন কারোর সাথে কথা বলেনি। মানুষটা এখন নেই, কিন্তু তার বলা সব কথাগুলো এখনো সুজনের মনে আছে। ভুলতে চাইলেও সুজন রিয়াকে ভুলতে পারছে না। সব থেকে বেশি মনে পড়ে যখন রিয়া কল করে বা SMS দেয়। সুজনেরও ইচ্ছা হয় কথা বলতে, কিন্তু লাভ নেই। কয়েকদিন ভালো যাবে, সুজন আবার রিয়ার প্রতি দুর্বল হয়ে যাবে। রিয়ার নতুন করে আবারও অবহেলা করতে শুরু করবে। এর আগেও এমন অনেকবার হয়েছে। তখন রেজিস্ট্রেশন হয়ে গেছিল বলে স্কুল চেঞ্জ করা সম্ভব ছিল না, কিন্তু একবার যখন মায়াত্যাগ করে এখানে এসে পড়েছে, আর যাবে না পিছনে ফিরে। রাতে খেয়ে পড়তে বসেছে, তখন রিয়ার কল। সুজন ফোন সাইলেন্ট করে পড়ায় মনোযোগ দিল, কিন্তু বারবার শুধু ফোনের দিকে নজর চলে যায়। সুজন রাগ করে ফোন অফ রেখে পড়ায় মনোযোগ দেয়। রিয়া আবার কল দিতেই, আজ 7 দিন হলো সুজনের ফোন সেই বন্ধ হয়েছে তো হয়েছে, অন হবার কোনো নাম নেই। সারাক্ষণ রিয়া কান্না করেই যাচ্ছে, কিন্তু কারোর সাথে কিছু শেয়ার করতে পারছে না। রিয়া সুজনের দেওয়া গিফটগুলো নিয়ে বসে আছে। এমন সময় রতন এলো, এসে বলতে লাগলো, কি রে রিয়া, তুই এই বাচ্চাদের খেলা নিয়ে বসে আছিস কেন? এগুলো বাচ্চার খেলা নয়, সুজন আমাকে দিয়েছিল। কি? সুজন ভাইয়া তোকে এই বাচ্চাদের খেলনা দিয়েছে? আয় তোকে সব দেখাবো। এই যে রিমোট কন্ট্রোল গাড়িটা দেখেছিস, আজ থেকে 2 বছর আগে আমি সুজনকে ধোকা দিয়ে নিয়ে এসেছিলাম। ধোকা দিয়ে মানে? আর বলিস না, সুজন এই গাড়ি কেনার পর সারাক্ষণ এটা নিয়েই খেলা করত। যখনই জিজ্ঞেস করতাম কি করছে, সব সময় উত্তর দিত গাড়ি চালাচ্ছে। খুব রাগ হতো জানিস, আমাকে টাইম না দিয়ে গাড়ি নিয়ে পড়ে থাকতো। তাই আমি একদিন গাড়িটা দেখতে চেয়েছিলাম, গাড়ি নিয়ে আসলো, আমি চলে বলে সেটা নিয়ে আসছিলাম। এই যে পুতুল বরটা দেখেছিস, এইটা আমাকে দিয়েছিল। বউটা ওর কাছে আছে, বলেছিল যখন ওর আমাকে মনে হবে ও বউটা দেখবে, আর আমার যখন মনে হবে আমি বরটা দেখব। সেই দিনগুলো খুব ভালো ছিল। তোর হয়তো মনে হতেই পারে এত বড় একটা ছেলে এমন গিফট কেন দেয়। আসলে ও না বাইরেই বড় হয়েছিল, ভিতরে একদম পিচ্চিদের মতো। খুব ভালো লাগতো ওর এমন আচরণগুলো। বলতে গেলে ওর অমন পিচ্চিদের মতো আচরণ দেখেই আমি ওকে ভালোবেসেছিলাম। আর সেই আমি কিনা ওকে নানানভাবে কষ্ট দিয়েছি। ও তো কোনো দোষ করছিল না, আমার কাছে একটু সময় চাইতো, একটু ভালোবাসা চাইতো। কিন্তু আমি দিনের পর দিন, আসলেই আমি খুব বোকা। তুই একদিন বলছিলি না আমি বুঝবো, আর সেদিন আমাকে কাঁদতে হবে। হ্যাঁ, আজ আমি ওকে হারিয়ে খুব ভালো করে বুঝেছি সুজন আমার কাছে কি ছিল। জানিস, আমি না তখন বুঝতে পারতাম না, যখন খুব সকালে ওর কল আসতো আর সুন্দর করে গুড মর্নিং বলতো, আমি তখন বুঝতে পারতাম না। আর অতটুকু কথাটা আমার দিনটা ভালো কাটার অন্যতম একটা কারণ। এখন আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। জানি খুব বিরক্ত লাগতো, এত সকালে কল করতো, তার জন্য মনে মনে 1000টা গালি দিতাম আমি ওকে। আর এখনো বিরক্ত লাগে, কেন জানিস? ওর কাছ থেকে দিনে একটাও SMS আসে না তার জন্য। আগে দিনে অনেক কল আসতো, মেসেজ আসতো, জানিস সেগুলো সিন করেও আমি রেখে দিতাম, কোনো রিপ্লাই দিতাম না। আর এখন যখনই SMS আসে আমি সাথে সাথে ওপেন করি,
কিন্তু সেটা মোবাইল কোম্পানি থেকে আসা এসএমএস। রাতে যখন গুড নাইট বলতো তখন সেটার মানে বুঝি নাই। এখন বুঝতে পারছি ওর গুড নাইট এসএমএসটা ছাড়া আমার ঘুম কিছুতেই আসে না। যখন ওকে দেখতাম খুব অসহ্য লাগতো, এত পাগলামি করতো। আর এখন আমি সেই দিনগুলো খুব মিস করছি। এই কথাগুলো বলেই রতনকে ধরে কাঁদতে শুরু করে দিল। হা, কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। সুজন ভাইয়াও তোকে অনেক ভালোবাসে, একদিন দেখবি তোর কাছে ঠিকই ফিরে এসেছে। আমি জানি সুজন আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। আমি না জেনে না বুঝেই যে ওকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। সব ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধর। আমি পারছি না রে সুজনকে ছাড়া থাকতে। আমার দম বন্ধ হয়ে আসছে। রোজ কতবার জিজ্ঞেস করতো আমি খেয়েছি কিনা। যদি না খেতাম হাজারো ভাবে হাজারো কথা বলে আমাকে খাইয়ে ছাড়তো। আর এখন আমি সারাদিন না খেয়েও থাকলেও সুজন আর আমাকে বলে না, জোর করে না। হ্যাঁ মানছি তো আমি ভুল করে ফেলেছি, তাই বলে কুত্তাটা আমাকে এত বড় শাস্তি দিয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? ও একবারও ভাবলো না ও চলে গেলে আমার কি হবে? সুজন ভাইয়া তোর নিজের ইচ্ছেতে যায়নি, তুই তো বলেছিলি তোকে যেন আর ডিস্টার্ব না করে, আর তোর সামনে যেন আর কখনো না আসে। আমি নিজেও জানি না আমি কেন এমন কথা বলেছিলাম। আমি কি জানতাম নাকি ও আমার এই কথাগুলো শুনে আমাকে ছেড়ে দিয়েই চলে যাবে? জানিস, ও যখন আমার সাথে খারাপ ব্যবহার করত খুব খারাপ লাগতো, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করতো। মানুষ সব কিছু মেনে নিতে পারে, শুধু মেনে নিতে পারে না ভালোবাসার মানুষের অবহেলা। কিন্তু দেখ, যারা সত্যিকারে ভালোবাসে তাদেরই বেশি অবহেলা সহ্য করতে হয়। কেন বলতো? তারা শুধু ভালোবাসার মানুষকে নিয়ে থাকতে চায় বলে, অন্য কাউকে নিয়ে ভাবতে পারে না বলে। রিয়া এবার খুব জোরেই কান্না করে দিল। রতন ভাই, আমার সুজনকে আমার কাছে এনে দিবি? সত্যি বলছি, অনেক যত্ন করে রেখে দিব। শোন রিয়া, কেউ যদি নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পেতে অনেক কষ্ট হয়। তাহলে আমি কি করব বলতে পারিস? এখন তোর হাতে আর কিছুই নেই। যদি কোনোদিন সুজন ভাইয়া ফিরে আসে তাহলে পাবেই। তোর কথার মানে কি? সুজন আমার কাছে ফিরে আসবে না মানে? ওকে আসতেই হবে। এই জোর আর ভালোবাসা যদি সুজন ভাইয়া থাকতে দেখাতিস তাহলে তাহলে তোকে আজকের এই দিনটা দেখতেই হতো না। হ্যাঁ রে, সত্যি বলছিস তুই? আচ্ছা, এমন মন খারাপ করে বসে থাকিস না। আর শোন, রুমের মধ্যে না থেকে একটু বাইরে বের হোস। আমার বাইরে বের হতে ভালো লাগে না। আগে ওর সাথে কত ঘুরতাম ফিরতাম, এখন সেই সব বন্ধ হয়ে গিয়েছে। বাইরে বের হলেই আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে। দোস্ত, আমি আজ যাই রে, তুই ভালো থাকিস। আচ্ছা যা। ওর বন্ধু যতক্ষণ ছিল ততক্ষণ একটু হলেও কষ্ট কম হয়েছে, কিন্তু সে চলে যাবার পরেই আবার সুজনের কথা মনে পড়ছে। কষ্টগুলো থার্মোমিটারে পারদের মতো বেড়ে যাচ্ছে রিয়ার। এদিকে সুজন এত ওর মামিকে ডেকে বলছে, মামি, ও মামি, আমার ক্ষুধা লাগছে, খেতে দাও জলদি। আরে মাত্র তো কলেজ থেকে ফিরলে, ফ্রেশ হয়ে আয়। আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও। আম্মু আমাকেও দিও, আমারও খুব ক্ষুধা লাগছে। তোদের মাঝে এই একটাই সমস্যা জানিস, তোদের ধৈর্য একদম নেই। মামি, তোমার কথা পরে শুনবো, আগে খেতে দাও। মামি খাবার বেড়ে দিল। সুখী আর সুজন পাশাপাশি বসে খাচ্ছে। হঠাৎ করে সুখ সুজনকে বলে উঠল, এই তোকে কিছু কথা বলার ছিল, ভুলে গেছিলাম। দেখ ভাই, তুই যখন আমাকে কিছু বলতে চাস একটা করে বাস খাই সব সময়। আরে সেটা না, তোর ওই ফ্রেন্ড আছে না, মিরাজ না কি নাম যেন? মিরাজ, কিন্তু ও কি করেছে? কাল তো দেখলাম একটা মেয়ের সাথে রিক্সাতে করে চিপায় চিপায় যাচ্ছে। যাচ্ছে তো কি হয়েছে? মেয়েটার নাম মৌসুমী, আর ও মিরাজের মামাতো বোন। মামাতো বোন তো কি হয়েছে? আমিও তো তোর মামাতো বোন। কই, তুই কি আমার সাথে চিপায় চিপায় বসে থাকিস নাকি? আরে মৌসুমী মিরাজের গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড? ওই ফুপাতো ভাই মামাতো বোনের প্রেম হয় নাকি? কেন হবে না? অবশ্যই হয়। আমি জানতাম না রে, আজ থেকে জানলাম। এইবার বোন আমার, একটু চুপ কর, আমাকে শান্তি মতো খেতে দে। আমি কি তোর খাওয়া আটকে রাখছি নাকি? সুজন এই কথার কোনো উত্তর না দিয়ে খেতে লাগলো। যথারীতি আজকে আবার খেলতে গেল মাঠে। সুজন ব্যাট করছে, তখন তিশার আগমন।
মাঠের বাইরে থেকে তিশা সুজনকে ডাকছে। সুজন শুনেও রাশোনার ভান করে আছে আর ব্যাট করেই যাচ্ছে। তিশা অনেক চিৎকার করে ডাকছে। তা দেখে সুজনের এক বন্ধু বলে উঠল, এই সুজন, তোকে তো চেয়ারম্যানের মেয়ে ডাকছে, যাচ্ছিস না কেন? দূর, এমনি যাচ্ছি না। ভাই, এখন ভালোভাবে ডাকছে, তোর উচিত কি বলে সেটা শুনে আসা। যদি না যাস, একেবারে রেগে গেলে কিন্তু তোর খবর আছে। দূর, আমি ওই পিচি মেয়েকে ভয় পাই না। এই কথা বলার পর আর কিছু বলতেই পারছে না, কারণ তিশা কখন তাদের মাঝে চলে এসেছে সেটা কেউ বুঝতে পারে নাই। কি হলো বলো, কি না বলছিলে? না মানে কিছু না। আপনি এখানে এলেন, খেলবেন নাকি? খেলবো, তবে ক্রিকেট না, তোর সাথে। আর আমি এতক্ষণ ধরে ডাকছি কিন্তু কান দিয়ে কথা যায় না, তাই না? চল আমার সাথে। আমি আপনার সাথে কোথায় যাব? এখানে সবাই আছে, তাই বলা যাবে না। চল আমার সাথে। ভাই, আমি তখনই বলছিলাম তোকে যেতে, তখন গেলি না, এখন বোঝো ঠেলা। কি রে, তুই কি দাঁড়িয়ে থাকবি নাকি যাবি আমার সাথে? আমি আপনার সাথে কোথাও যাব না। তিশা তো রেগে আগুন, সুজনের শার্ট ধরে টানতে টানতে নিয়ে গেল। আমাকে এমন ভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? তোর সাথে কিছু কথা আছে, তাই নিয়ে যাচ্ছি। একটা ফাঁকা জায়গায় এনে তিশা সুজনকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আচ্ছা, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোর কি সমস্যা? কারণ আমার গার্লফ্রেন্ড বলে দিচ্ছে কোনো মেয়ের সাথে যেন ফ্রেন্ডশিপ না করি, তাই। সুজনের কথা শুনে তিশার শরীরের মনে হয় বিদ্যুৎ বয়ে গেল, এমন একটা অনুভব করলো। তারপর নিজেকে একটু কন্ট্রোল করে বলতে লাগলো, কি, তোর গার্লফ্রেন্ড আছে? আমার কাছে সে আমার গার্লফ্রেন্ড, কিন্তু তার কাছে আমি তার চোখের কাঁটা। মানে তোর কথার কোনো মানে বুঝলাম না। সেটা বুঝতে গেলে অনেক বড় একটা গল্প শুনতে হবে। শুনবো, তুই আমাকে বল। সুজন এইসব ব্যাপার কাউকে বলে হালকা হতে চাচ্ছিল, তাই শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। আর যারা এসব শুনতে চান তারা যদি এখন এই গল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব না দেখে থাকেন তাহলে এক্ষুনি দেখে আসুন, তাহলে সব জানতে পারবেন। তিশা সুজনের শেষের কথা শুনে মনে মনে অনেক খুশি হলো। আচ্ছা শোনো, তোমার গার্লফ্রেন্ড তোমাকে চায় না, তারপরও কেন তাকে নিয়ে পড়ে আছো? আর যে তোমাকে নিয়ে থাকতে চায় তাকে কেন সুযোগ দিচ্ছ না? আমাকে নিয়ে থাকতে চাই মানে? কে চাই? এখন সেটা বলবো না। আর শোনো, তোমার কথা শুনে আমার মনে হলো তোমার রিয়া আর তোমার সাথে রিলেশন রাখতে চায় না, সো তুমি আমার সাথে বন্ধুত্ব করবে। মানলাম সে আমার সাথে রিলেশন রাখবে না, কিন্তু আমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম। ধুর, মেয়েটা বোকা, তাই হারিয়েছে। আমি কিন্তু বোকা না। আর শোনো, কলেজে কোনো মেয়ের সাথে কথা বলবে না। কেন বলবো না? কেন? তুমি অনেক কিউট, আর ওই মেয়েগুলো হলো ডাইনি, যদি তোমাকে গিলে খেয়ে নেয়। তাই আমি বন্ধু হিসাবে তোমাকে সাবধান করলাম। আর শোনো, তুমি তো রিয়াকে নিয়ে ঘুরতে, তাই না? হ্যাঁ, অনেক ঘুরতাম। জানেন, আমি অনেক মিস করি সেই দিনগুলো। ওই হারামি, তুমি আমাকে তুমি করে বলবা। আপনি করে বললে কেমন জানি নিজেকে মুরব্বি মুরব্বি লাগে, তাই আমাকে তুমি করে বলবে, যেমনটা তুমি রিয়াকে বলতে। কিন্তু কিন্তু তুমি রিয়াকে ছাড়া অন্য কোনো মেয়েকে তুমি করে বলবে না। সুজন শোনো, অতীত মুছে ফেলো, বর্তমান নিয়ে ভাবো। রিয়া তোমার সাথে কিরকম ব্যবহার করছে সব ভুলে গেছো নাকি? রিয়া যেমন ওর জীবন থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, তুমি তোমার জীবন থেকে রিয়াকে মুছে ফেলো, আর সেখানে তোমার বউয়ের ছবি এঁকে নাও। দেখবে তোমার বউ তোমাকে খুব ভালোবাসবে। কথা মিথ্যা বলেননি, সত্যি তো। রিয়া আমাকে ওর জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। বুঝতে পারছো তাহলে? আচ্ছা, আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। যাবে যখন যাও, তবে সোজা বাসায় যাবা। আর শুনো, এখানেও অনেক ডাইনি আছে। সুজন চলে গেল। এভাবে চলে গেছে আরো 1 মাস। তিশার সাথে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। সুজন প্রথমে রাজি ছিল না, জোর করে বন্ধুত্ব করেছে। আগে সুখীর সাথে কলেজে যেত, তিশার কোনো রকম লাগতো না, কিন্তু ইদানিং সুখীকে অসহ্য লাগতে শুরু করেছে তিশার। এভাবে চলতে থাকলে একদিন তিশা সুজনকে বলল, এই সুজন, এইদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। বলো। তুমি কি এখনো ছোট আছো নাকি? সুখীর সাথে আসতে হবে। আর আসবে না। ভালো কথা, সুখী তোমার গায়ের সাথে এত চিপকে থাকে কেন? মামা তো বোন, একসাথে পড়াশোনা করি, তাই একসাথে আসি। বোন, তাই না? কিন্তু সুখী তোমার সাথে যেরকম ব্যবহার করে মনে হয় তোমার বউ। হলেও তো সমস্যা নেই। কি বললি তুই কুত্তা? আজকে তোর একদিন আর আমার যে কদিন লাগে। আমাকে বোকা পাইছো নাকি?
আমি এখানে আর দাঁড়িয়ে থাকবো না। এমনিতেও আমার তেমন ক্লাস ছিল না, আমি গেলাম। এই বলেই ভো দৌড় দিয়ে হাওয়া হয়ে গেল সুজন। তিশা কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। সুজনকে তিশা অনেক ভালোবেসে ফেলেছে। এখন চাইলেও তিশা সুজনকে অন্য কারো হতে দিবে না সে, জোর করে হোক ভালোবেসে হোক। পরদিন তিশা সুজনকে একটা জায়গাতে দেখা করতে বলল। সুজন ও তিশার কথা মতো সেখানে যায়। সেখানে গিয়ে সুজন তিশাকে বলে উঠল, হ্যাঁ বলো, কি জন্য আমাকে ডাকলে? আজ আমি তোমাকে বিয়ে করব, তাই এখানে ডেকে এনেছি। সুজন একটা অট্ট হাসি দিয়ে বলল, তুমি পারো তিশা, খুব ভালো মজা করতে। আমি মজা করছি না, আমি সত্যি আজ তোমাকে বিয়ে করব। বলো আমাকে, হঠাৎ এখানে কেন ডেকে পাঠালে? তোমাকে বিয়ে করব তাই এখানে ডেকে আনছি। তিশা তুমি পারো অনেক মজা নিতে। আমি একটুও তোমার সাথে মজা করছি না, আমি সত্যি আজ তোমাকে বিয়ে করব। তোমার মাথা ঠিক আছে? কি বলছো এইসব? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, চলো আমার সাথে। কোথায় যাব তোমার সাথে? তোকে বিয়ে করব, কাজী অফিস চল। আচ্ছা, বিয়ে কি করতেই হবে? করতেই হবে। যদি না করি তাহলে কি হবে? আমি সুইসাইড করব, আর আমার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করে রেখে যাব। এইবার তো সুজন বেচারা মাইন্ডকার চিপায় পড়ে গেল। অনেকক্ষণ কি যেন ভাবছে। এই তুমি কি এত ভাবছো বলো তো? না মানে ভাবছি, এত অল্প বয়সে বিয়ে করলে তোমাকে খাওয়াবো কি, রাখবো কোথায়? আরে সেই সব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার আব্বুর কি কম আছে নাকি? না তারপরেও। আচ্ছা তিশা, আমি যদি তোমার কাছে কোনো রিকোয়েস্ট করি তুমি রাখবে? রাখবো। মাত্র তো আমরা প্রথম বর্ষে পড়ি, যদি বিয়ে করতেই হয় আমরা না হয় 1 বছর পরে করি। কিন্তু আমার যে অতদিন অপেক্ষা করার মতো শক্তি নেই। তোমাকে কাছে পেতে আমার খুব ইচ্ছে করে। আরে আমি তো এখানেই আছি, উড়ে তো আর যাচ্ছি না, মাত্র তো কয়েকটা দিন। আচ্ছা বাবু সোনা, ঠিক আছে, তবে আগামী বছর কিন্তু আমি কোনো কথা শুনবো নাই বলে দিলাম। আরে আমি কি না করতে পারি? আচ্ছা ঠিক আছে, তবে তোমার মামাতো বোনের থেকে একটু দূরে দূরে থাকবে। আর শোনো, ওই রিয়াকে একদম মনে করবে না। চাইলেই কি আর সব ভুলে থাকা যায়? আমাকে আজ বিয়ে করো, দেখবে আমি তোমাকে সব ভুলে দিয়েছি। আমি তোমাকে কি বললাম? 1 বছর অপেক্ষা করতে বলেছি না? তারপরেও কেন এত পেঁচাল পারছো? আরে আমার পিচ্ছেটা দেখে রাগ করছে। চলো চলো বাসায় চলো, এত রাগ করতে হবে না। এইদিকে সুজনের মা রিয়াকে বলতে লাগলো, এ কি, তুমি এখানে? কি চাই তোমার? আন্টি, আমি আর পারছি না। তো আমি কি করব? আন্টি, ওর সাথে আমাকে একটু কথা বলিয়ে দিবেন প্লিজ। দেখো, আমার ছেলেটা এখন ভালো আছে। আমি তো মা, আমি চাই না তোমার জন্য আবার আমার ছেলেটা দুঃখ পাক। আন্টি, আপনারা মা ছেলে মিলে কেন এমন শুরু করেছেন বলবেন একটু? আমিও তো একটা মানুষ। আমার ছেলেটা মনে হয় মানুষ ছিল না, তাই না? তাই ওর সাথে অমন করছিলে। মা, আমি সত্যি তোমার ছেলেকে খুব ভালোবাসি। হ্যাঁ, আগেও বাসতাম। প্লিজ মা, ওর নাম্বারটা দাও। নাম্বার দিতে পারবো না, তবে কথা বলিয়ে দিতে পারবো। সেটাই দাও। হ্যালো আম্মু, কেমন আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ আম্মু, বিন্দাস আছি। আচ্ছা, তোর সাথে কেউ একজন কথা বলবে। কে কথা বলবে আম্মু? সেটা বুঝেই যাবি। এই কথা বলে আম্মু রিয়ার হাতে ফোনটা দিল। তখন আমি বললাম, হ্যালো কে? রিয়া কিছু বলছে না। সেটা বলতে পারবো না, যদি পারো নিজে খুঁজে নাও। না, জানি না কিভাবে খুঁজবো, তুমি বলে দাও না। সেটা পারবো না বললাম তো। আমার ছেলেকে আমি কথা দিয়েছি, ও কোথায় আছে সেটা আমি কোনো দিন বলবো না। তুমি যদি আমার ছেলেকে খুঁজে নিয়ে আসতে পারো, তবে আমি কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তাই দেব। রিয়া সুজনের আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি খুব ভালো। রিয়া খুশি মনে চলে গেল, কারণ সুজনকে খুঁজে বের করে দিতে পারলো নাকি যা চাইবে তাই দিবে। কিন্তু রিয়া এটা ভুলে গেছে যে কাউকে খুঁজে বের করা কতটা কষ্টের ব্যাপার। দেখতে দেখতে 1 বছর চলে গেছে। রিয়া অনেক খুঁজেও সুজনকে পায়নি। আজ কলেজে রেজাল্ট দিবে, সাথে তিশার তো ঈদ লেগে গেছে, কারণ সুজনের কথা মতো আজকে 1 বছর মানে প্রথম বছর শেষ। রেজাল্ট দেওয়া শেষ, কিন্তু সুজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 7 দিন হলো সুজন তিশার ভয়ে বাসা থেকেই বের হয়নি। মিয়াজের কাছে শুনেছে তিশা নাকি পাগলের মতো খুঁজছে, তবে বাসায় আসার সাহস পাচ্ছে না।
বাসার বাইরে নাকি দিনে অনেকবার এসে ঘুর ঘুর করে আবার চলে যায়। কিন্তু সুজনের এক বন্ধুর জন্মদিনে দাওয়াত পড়লো, না যে উপায় নাই, যেতেই হবে, না যে উপায় নেই। সুজন আগে মিরাজকে ফোন করলো। কিরে, এমন সময় আমাকে ডেকে পাঠালি কেন? দোস্ত, আজকে দাওয়াত আছে, সেটাই খেতে যাব, সাথে তুইও যাবি। অনেকদিন দাওয়াত খাওয়া হয় না, চল খেয়ে আসি। তার জন্যই তো তোকে ডাকলাম, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। তুই শুধু দেখবি তিশা আমাদের বাসার সামনে আছে কিনা। আচ্ছা, আমি যাচ্ছি, ফোন করলে চুপচাপ বের হয়ে আসিস। চোরের মতো বন্ধুর বাড়িতে গেল। সন্ধ্যা হয়ে গেছে। দোস্ত, মৌসুমি ফোন দিছিল আমাকে, যেতে বলছে। আর একটু পরে যাই। মৌসুমি খুব রেগে আছে, ওকে না বলে এসেছি, তাই এখন না গেলে আমার 12টা বাজাবে। আচ্ছা, যা তাহলে। মিরাজ চলে গেল। অনুষ্ঠান শেষ হতে হতে 11টা বেজে গেল। সুজন বাসার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু মাঝপথে ঘটল বিপত্তি। কে বা কারা হঠাৎ সুজনের মাথায় অনেক জোরে আঘাত করলো। সুজন সাথে সাথে পড়ে গেল। কতক্ষণ জ্ঞানহীন ছিল সেটা সুজন জানে না। জ্ঞান ফিরতে দেখে ও বিছানায় শুয়ে আছে, আর পাশে বসে আছে তিশা। সুজন মনে হয় ভূত দেখলো। আরে আরে চান্দু, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজ আমার আর তোমার বাসর হবে। কি ভাবছিলে বাসা থেকে বের না হলে আমি তোমাকে ধরতে পারবো না? আমাকে ঠকানো অত সহজ নয়। তিশা, আমাকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে এখানে ধরে আনিনি, তোমার কুমারত্ব হরণ করার জন্য আজকে ধরে এনেছি। আমাকে মিথ্যে কেন বলেছিলে 1 বছর পর আমাকে বিয়ে করবে? আমি আম্মুকে তোমার ব্যাপারে সব বলেছি। আম্মু বলেছে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভার্সিটি যখন ভর্তি হব তখন নাকি বিয়ে করাবে, এর আগে বিয়ে করাবে না। কিন্তু আমি বলেছি এই বছর আমাকে বিয়ে দিতেই হবে তোমার সাথে। আম্মু আমার কথা শুনে নানা নানি মামা সবাইকে বলে দিছে আমাকে যেন বাসা থেকে বের হতে না দেয়। জানো, তোমাকে দেখার জন্য আমি কত ব্যাকুল হয়ে উঠেছিলাম। বন্ধুর বাসায় দাওয়াতের কথা বলে বাসা থেকে বের হয়েছি, এখন তোমার কাছে যাচ্ছিলাম। সত্যি তুমি আমার কাছে আসছিলে? সত্যি আসছিলাম। প্লিজ আমাকে আরো একটা বছর সময় দাও, 1 বছর পর তোমাকে নিয়ে বিয়ে করে নিয়ে যাব। আরো 1 বছর পর সুজন পরীক্ষা দিয়েই নানি বাড়ি থেকে নিজের বাসায় চলে এসেছে। মিরাজ আর মৌসুমিও চলে এসেছে। শহরটা এখন আর সুজনকে পুরনো কোনো কথা মনে করাতে পারে না, তবে ভালোবাসাটা আগের মতোই আছে। অন্য কাউকে সেটা দিতে পারেনি বা দিতে চায়নি। সুজন আর মিরাজ একসাথে মজা করতে করতে বাজারের দিকে যাচ্ছিল, ঠিক যেমন 2 বছর আগে যেত। ভাগ্যক্রমে রিয়াও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সুজন আর বিরাজ মজা করতে ব্যস্ত। হঠাৎ সুজন থেমে গেল। তখন বিরাজ বলল, কি রে দোস্ত, থেমে গেলি কেন? সামনে দেখ। দোস্ত চল, অন্য গলি দিয়ে যাই। আরে আমরা চোর নাকি ডাকাত যে অন্য রাস্তা দিয়ে যাব? চল, এই রাস্তা দিয়েই যাব। সুজন আর মিরাজ এগোচ্ছে। রিয়া মনে মনে অনেক খুশি হচ্ছে, এতই খুশি যে মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। রিয়া শুধু এটাই মনে হচ্ছে, হারিয়ে যাওয়া অতি মূল্যবান কিছু একটা আজ ফিরে পেয়েছে। সুজন যত রিয়ার দিকে এগোচ্ছিল, রিয়ার মনে যেন ঝড় ততই বাড়ছিল। কিন্তু রিয়ার সবকিছু মাটি করে দিয়ে সুজন রিয়াকে পাশ কাটিয়ে চলে গেল। রিয়া বেশ অবাক হলো, কারণ আগেই সুজন রিয়াকে যেখানে দেখতো কথা বলে পাগল করে দিত, আর আজ কিনা পাশ কাটিয়ে চলে গেল। কোনো কথা না বলেই। রিয়া, সুজন ভাইয়া দেখি তোকে দেখেও না দেখার ভান করে চলে গেল। সেটাই, এই ছেলে কিছুতেই আমার সুজন হতে পারে না। আমার সুজন হলে অবশ্যই আমার সাথে কথা বলতো। ডাক দিয়ে দেখ। ডাক দিব, তবে হারামাইটাকে না, ওর ফ্রেন্ডকে। দাঁড়া, ডাক দিচ্ছি। মিরাজ ভাইয়া, এই মিরাজ ভাইয়া। তোকে ডাকছে। আমার ব্যাপারে কিছু জানতে চাইলে কিছুই বলবি না, বলবি তুই নিজেও জানিস না। সেটা কি করে হয়? আমি আর তুই তো এই 2 বছর একসাথে ছিলাম। আর এই গাধা যেটা বলেছি সেটা করবি, না হলে তোর আর মৌসুমী বিয়ের কিন্তু 12টা বাঁচিয়ে দিব। দোস্ত, এত বড় সর্বনাশ আমার করিস না। আমি যাচ্ছি আর ভুলভাল বুঝিয়ে চলে আসছি। কি হলো মিরাজ ভাইয়া, প্লিজ একটু এদিকে আসুন। হ্যাঁ বলুন, কি বলবেন? কেমন আছেন? এসব ফর্মালিটি বাদ দিয়ে যেটা বলার জন্য আমাকে ডাকলেন সেটা বলেন। ভাইয়া, আপনার সাথে ওটা আমার সুজন না? ওটা আপনার সুজন কিনা জানি না, তবে আমার বেস্ট ফ্রেন্ড সুজন। তাহলে ও আমারই সুজন। আচ্ছা ভাইয়া, ও আমার সাথে কথা না বলে চলে গেল কেন? সেটা আমি কি করে বলবো?
আর আপনার সাথে কথা বলতেই হবে এমন কোনো নিয়ম আছে নাকি? ভাইয়া এভাবে কথা বলছেন কেন? আমি ভালোভাবেই কথা বলছি। আচ্ছা, আপনারা এতদিন কোথায় ছিলেন? আমি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি, কিন্তু সুজন কোথায় ছিল সেটা আমি জানি না। ভাইয়া, সুজন কি আমার উপর খুব রেগে আছে? রাগ করার জন্য কারণ বা অধিকার বোধ থাকা লাগে, যেটা আপনি সুজনের কাছ থেকে অনেক আগেই কেড়ে নিয়েছেন। এখন সুজন আপনার উপর কোনোদিন কোনো কারণেই রাগ করবে না। কিরে, আর কতক্ষণ লাগবে? চল, আমাদেরকে যেতে হবে। ভাইয়া, সুজনের সাথে একটু কথা বলিয়ে দিবেন প্লিজ? আমি পারবো না, এখন আমি যাই। ভালো থাকবেন। আর শুনুন, সুজন এখন আর আপনাকে নিয়ে ভাবে না, সো বেটার হবে সুজনকে আপনি ভুলে যান। আরে সেটা যদি পারতাম, সুজন যখন আমাকে ছেড়ে দিয়ে চলে গেল তখনই ভুলে যেতাম, কিন্তু ওর শূন্যতা আরো বেশি করে ভালোবাসতে শিখিয়েছে। মিরাজ চলে যাবার পর কিরে, তুই কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করব? আমাকে দেখেও আমার সাথে কথা বললো না, আবার মিরাজ কুত্তা বলল সুজনকে ভুলে যেতে, কিন্তু সেটা যে আমি পারবো না সেটা কেন বুঝতে পারি না। কাঁদিস না, সুজন ভাইয়া যেহেতু ফিরে এসেছে, একটা ব্যবস্থা বের কর। সেটাই করব, তবে সুজন না, আগের থেকে অনেক কিউট হয়ে গেছে, গাল দুটো কি গুলুগুলু হয়েছে, সুযোগ পেলে ইচ্ছে মতো টেনে দিব। চল বাসায় চল, প্ল্যান করতে হবে। সুজন আর মিরাজ নিজেদের কাজে চলে গেছে। রাতে কিরে সুজন, অমন ভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছিস কেন? খারাপ লাগছে? না আম্মু, আমি ঠিক আছি, এমনি ঘুম পাচ্ছিল তাই। এখন কিসের ঘুম? চল খেতে চল। সুজন তার আম্মুর সাথে খেতে চলে গেল। খেয়ে দিয়ে এসে আবার শুয়ে পড়েছে। তখন সেখান থেকে আসার পর বারবার রিয়ার মায়ায় ভরা মুখটার কথা মনে পড়ছে। চোখের আড়াল হলে মনের আড়াল হয় না, এটা সত্য, কিন্তু আবার যখন মুখোমুখি হয় তখন সব এলোমেলো হয়ে যায়। পরদিন সকালে সুজন তখন ঘুম থেকে উঠে নাই। হঠাৎ কানের কাছে চুড়ির ঝনঝন শব্দের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে, মানে রিয়া দাঁড়িয়েছিল। সুজনের মাথায় রক্ত উঠে যায়। এত সকালে রিয়াকে নিজের রুমে দেখে তখন দ্রুত ঘুম থেকে উঠে বলতে লাগলো, এই, তুমি এত সকালে আমার রুমে কি করছো? এমনি তোমার গাল দুটো টেনে দিতে আসলাম। আমার রুম থেকে এক্ষুনি চলে যাও। আর লোকে জানলে কি বলবে? একটা অবিবাহিত ছেলের রুমে আর একটা অবিবাহিত মেয়ে, লোকে জানলে সমাজে মুখ দেখানো যাবে না। চলে যাও এক্ষুনি আমার রুম থেকে। সুজন, তুমি বললেই কান্না করেছি তাই লাল হয়েছে। তোমার মেয়ে দোষী, অনেক বড় দোষী। আম্মু, তোমার মেয়ে অনেক বড় দোষ করে ফেলেছে, আর এত বড় দোষ করেছে যে তাকে ক্ষমা করা যায় না। এই কথা বলেই রিয়া নিজের রুমে চলে গেল। রিয়ার আম্মু ব্যাপারটা জানে, কারণ 1 বছর আগে রিয়ার বিয়ের জন্য বলেছিল। তখন রিয়া বলে দিয়েছিল সুজনকে ছাড়া অন্য কোনো ছেলেকে সে বিয়ে করবে না। পুরনো দিনের কথা খুব মনে পড়ছে আজ। রিয়া একদিন কথার ছলে সুজনকে বলেছিল, আমি যদি মরে যাই তুমি কিন্তু অন্যর সাথে প্রেম করবে না। এই কথা শুনে সুজন বাচ্চাদের মতো সে কি কান্না, পুরো 2.5 ঘন্টা কান্না করেছিল আর বলেছিল, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না, কিচ্ছু হবে না তোমার। অনেক কিছু বলেও সেদিন সুজনের কান্না বন্ধ করতে পারেনি। আর আজ রিয়া বাসায় এসে কিছুতেই শান্তিতে বসে থাকতে পারছে না। সুজনের এমন ব্যবহার রিয়াকে অনেক কষ্ট দিচ্ছে, কিন্তু রিয়া কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। রিয়া জনিকে ফোন করলো। আরে বাহ, মহারানী দেখা যায় আমাকে ভোলেনি, আমার কথা এখনো মনে রেখেছে। বেশি কথা বলিস না, খুব কষ্টে আছি, কিছু আইডিয়া দিয়ে সাহায্য কর প্লিজ। কি আইডিয়া লাগবে বল আমাকে। রিয়া জনিকে সব বলল। জনি সব ঘটনা শুনে বলতে লাগলো, তোকে একটা আইডিয়া দিতে পারি, যদি সেটা কাজে লাগাতে পারিস দেখবি আর কোনো কষ্ট নেই। এমন আইডিয়া আমার লাগবে না। তাহলে তুই সুজন ভাইয়াকে ভুলে একটা নতুন রিলেশন শুরু কর। জানি তোর মাথা ঠিক আছে তো, নাকি আমি সুজনকে ভুলতে পারবো না? আরে আমি সেটা বলিনি, আমি বলেছি কিছুদিনের জন্য সুজন ভাইকে ভুলে যাবে, নতুন একটা রিলেশন শুরু করবে, দেখবি
কিছুদিন পর সুজন নিজেই তোর কাছে ফিরে এসেছে, তখন তোর সুজন তোর হয়ে যাবে। তুই যে আইডিয়া দিলি সেটা কাজে লাগবে তো নাকি? 100% কাজে লাগবে। আর যদি কাজ না হয় তাহলে কি হবে? যার সাথে রিলেশন করবি তার সাথে কন্টিনিউ করে যাবি। আচ্ছা, আমাকে একটু ভাবতে হবে, আমি পরে তোকে সব জানাচ্ছি। এত ভাবাভাবির কিছু নেই। তোকে নিয়ে শান্ত পছন্দ করে, তুই শান্তর প্রপোজাল অ্যাকসেপ্ট কর। আর শোন, শান্ত ছেলেটা কিন্তু তেমন ভালো না, এর আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। শান্ত যেমন মেয়েদের ব্যবহার করে, তুই জাস্ট শান্তকে ব্যবহার করবি। আর শান্তর কাছ থেকে একটু সাবধান থাকবি। আমার যা বলার আমি বলে দিয়েছি, বাকিটা তোর উপর নির্ভর করবে। না রে, তুই যা বললি তাতে করে সম্ভাবনা নেই। আর বড় কথা হচ্ছে, সুজন ছাড়া আমি অন্য কারোর সাথে রিলেশন করতে পারবো না। তাহলে বিয়ের একটা মিথ্যা নাটক করতে পারিস। দেখ, আমার মনে হচ্ছে সুজন ভাইয়া তোর উপর প্রচুর অভিমান করে বসে আছে। ভালোবাসার মানুষের উপর অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু তার বিয়ের কথাটা মেনে নিতে পারবে না। সব অভিমান ফুস হয়ে যাবে। এই কথাটা ভুল না রে, আমি এই কাজে লাগাবো। থ্যাংক ইউ দোস্ত। আরে থ্যাঙ্কস লাগবে না, বিয়ের দাওয়াত দিস তাহলেই হবে। দোয়া করিস আমার জন্য। এরপর রিয়া বাসায় চলে আসে। বাসায় আসার পর ওর আব্বু আম্মুকে সব বুঝিয়ে বলল। প্রথমে তারা অমত ছিলেন, কিন্তু মেয়ের জেদের কাছে তারা হার মানতে বাধ্য হয়েছে। অন্যদিনে তিশা তো বাড়িতে হাঙ্গামা শুরু করে দিয়েছে। তার এক কথা, সুজনকে এনে দাও, না হলে আমাকে সুজনের কাছে পাঠিয়ে দাও। চেয়ারম্যান সাহেব বেশ বেকায়দায় পড়ে গেলেন। উপায় না পেয়ে সুজনের নানার সাথে কথা বলে জানতে পারলেন সুজন শৈলকুপা থানা গ্রামে তার নিজের বাসায় আছে। তিশা এই কথা শুনে তো তেলে বেগুনে জ্বলে উঠল। হারামি আমাকে 2 বছর অপেক্ষা করিয়ে রেখে এখন নিজে বাসায় চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে। আব্বু, আমিও ওই শৈলকুপা থানা গ্রামে যাব। কিন্তু মা, আমার সেলকুপের থানা গ্রামে তুই থাকবি কার কাছে? কেন, মামা আছে না? আমি মামার বাসায় থাকবো। আমার এত বড় বাড়ি থাকতে তুই গিয়ে থাকবি ওই কালামের বাড়িতে? তাহলে আব্বু আমাকে সুজনের কাছে পাঠিয়ে দাও, দেখবে কয়েক বছরের মধ্যে কতগুলো নাতি নাতনি গিফট করব। এই কথা বলেই তিশা জিব্বায় কামড় দিল। চেয়ারম্যান সাহেব মেয়ের কথা শুনে হাসতে হাসতে চলে যেতে লাগলো। তিশা 2 দিন পরেই শৈলকুপা থানা গ্রামে চলে আসলো। অনেক খোঁজ করে সুজনের বাসা কোথায় সেটা জানতে পারলো, কিন্তু প্রথমেই সুজনের বাসায় যাবে না। সুজন যে ভার্সিটিতে পড়ে, সে ভার্সিটির সভাপতির বন্ধু হলো তিশার মামা। ভার্সিটিতে ভর্তি হলো। পরদিন সুজন আর মিরাজ ভার্সিটিতে বসে আছে। তিশা যেই গেট দিয়ে প্রবেশ করছে, অমনি ভূত দেখার মতো কিছু একটা দেখেই সুজন আর মিরাজ দাঁড়িয়ে গেছে। তারপর সুজন বলল, দোস্ত, আমি যা দেখছি তুইও কি তা দেখতে পাচ্ছিস? হ্যাঁ দোস্ত, দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু এই ভূত এখানে এলো কিভাবে? কিভাবে এসেছে শুনবা? তিশা সুজনের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে আজ তোমার মুক্তি নেই। চোখ দিয়ে ইশারা করছে। সুজন কোনো কথা না বলেই পেছন দিকে দৌড় মারতে মারতে বলে, ভাগ মিরাজ ভাগ, না হলে তোর খবর হয়ে যাবে। কিরে ভিতর দল, এখন ভাগছিস কেন? আমাকে মিথ্যে আশা দিয়ে পালিয়ে এসে কি ভেবেছিলি বেঁচে গেলি? ভুল ভেবেছিলে হনুমানের দল। সুজন আর মিরাজ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠছে। দোস্ত দেখ তো, পেছনে কেউ আছে নাকি? আরে শালা, তুই নিজেই দেখে নিতে পারিস না? আমাকে কেন বলছিস? ও হ্যাঁ, তাই তো, আসলে মাথা কাজ করছে না। পেছনে কেউ নেই, এইবার থাম। আচ্ছা তিশা, এখানে আসলো কিভাবে? আরে, মধু যেখানে আছে মমসে তো সেখানে যাবেই। তিশাও ঠিক সেই রকম তোর ঘ্রাণে ঘ্রাণে চলে এসেছে। দোস্ত এখন কি হবে? কি আর হবে? তিশাকে বিয়ে করতে হবে। তোর বেটা, আমি তিশাকে বিয়ে করব না। তাহলে রিয়াকে বিয়ে করে ফেল। সুজন এবার আর কিছু বলল না। তবে এই কথা শুনে সুজনের মন ভীষণ খারাপ হয়ে গেল। আজ তো আর ক্লাস করা হবে না, চল বাসায় চল। পরদিন চোরের মতো লুকিয়ে লুকিয়ে সুজন ভার্সিটি প্রবেশ করলো। আশেপাশে তিশা নেই, তাই আবার বুক ফুলে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই আবার সুজনের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। হঠাৎ করে তিশা কই থেকে যেন উদয় হলো, হাতে ফুল দিয়ে। সুজনের সামনে বসে বলল, জানো আই লাভ ইউ। তিশা যখন সুজনকে প্রপোজ করছিল, তিশার হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে মাটিতে সেটা ছুঁড়ে ফেলে দিল। ওই, এখানে এসব কি হচ্ছে? আর ওই মাইয়া কে? তুই তুই কেন সুজনকে প্রপোজ করছিস?
আমি কে সেটা পরে বলছি, আগে তুই বল কোন সাহসে তুই আমার হাত থেকে ফুল নিয়ে সেটা মাটিতে ছুঁড়ে ফেলে দিলি? ফেলে দিয়েছি, বেশ করেছি। তো সাহস হয় কি করে সুজনকে ফুল দেওয়ার? সাহস হয় কি করে? বারে, যাকে ভালোবাসি তাকে ফুল দিব তো নাকি কাটা দিয়ে দেব? এই, তুই কি বললি? তুই ওকে ভালোবাসিস? একদম মেরে ফেলে দিব এই কথা আবার বললে। সুজন আমার, শুধু আমার। আমাকে তুই থাপ্পড় মারলি? আমার আব্বু আম্মু আজ পর্যন্ত আমাকে থাপ্পড় মারি না, তুই আমাকে মারলি? মেরেছি, বেশ করেছি। শখ কত সুজনকে ভালোবাসি। শোন সুজন, শুধু আমার, এই রিয়ার। কি কি কি? তোর নাম কি বললি? আমার নাম রিয়া, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। ও, তাহলে তুই সেই মেয়ে যে কিনা দিনের পর দিন কোনো কারণ ছাড়াই কষ্ট দিয়ে গেছিস আমার ভালোবাসার মানুষটাকে। কষ্ট যখন আমি দিয়েছি তখন ভালো আমি বাসবো, বুঝলি? তুই আমাদের মাঝে নাক গলাতে আসবি না। কষ্ট তুই দিয়েছিস, কিন্তু ভালো আমি বেসেছি। সুজন এতক্ষণ চুপ করে শুনছিল, কিন্তু এবার সে চুপ না থেকে বলতে লাগলো, এই তোমরা চুপ করো তো, আমার ভালো লাগছে না। আমি তো চুপই আছি, এই মেয়েটাই তো কথা বললে। সুজন, তুমি প্লিজ ওকে এখান থেকে চলে যেতে বলো। আমার একদম সহ্য হচ্ছে না এই মেয়েকে। মেয়ে না, আমি সুজনের হবু বউ, সেটা তুই মাথায় ভালো করে ঢুকিয়ে নে। আমি তোর কাছ থেকে কোনো কিছু শুনতে চাই না, আমি সুজনের কাছ থেকে শুনতে চাই। আমার কিছু বলার নেই। তুমি শুধু এই মেয়েকে এখান থেকে চলে যেতে বলো। তোমার সমস্যা হলে তুমি এখান থেকে চলে যাও না। আমাকে কি রোবট মনে হয়? তুমি যা বলবে আমি সেটাই করব। সুজন রিয়াকে চলে যেতে বলছে, এটা রিয়া বিশ্বাসই করতে পারছে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুজন, তুমি তুমি আমাকে চলে যেতে বললে? আমি তো বলেছি, কারণ তিশাকে নাকি তোমার সহ্য হচ্ছে না, তাই তুমি আর অযথা ঝামেলা না বাড়িয়ে নিজে নিজে এখান থেকে কেটে পড়ো, সেটাই ভালো হবে। কি রে, এখন ছেঁচড়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আমি আরো একবার সুজনের মুখ থেকে শুনতে চাই। কি শুনতে চাচ্ছ বলো? আমি কি সত্যি এখান থেকে চলে যাব? না, তোমাকে যেতে হবে না। এখানে যেহেতু আমাকে নিয়ে সমস্যা, সেহেতু আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি। দেখো তিশা, আমার আর সুজনের সম্পর্ক 4 বছরের, তাই তুমি আমাদের মাঝে আসার একদম চেষ্টা করবে না। ভুল বলছিস তুই, কারণ রিলেশন ছিল 2 বছর, তারপর তুই সুজনকে সহ্য করতে পারতি না। রিলেশনে একটু একটু ভুল বোঝাবুঝি থাকবেই, তাই বলে তৃতীয় কেউ আসবে সেটা তো হতে পারে না। ঠিক বলেছিস, তুই আমাদের মাঝখান থেকে চলে যা। আমি কেন যাব? আমাদের দুজনের মাঝে তুমি এসেছো, তাই যদি যাওয়ার হয় তুমি যাবে। আমি তো কিছুতেই যাচ্ছি না, কারণ আমি সুজনকে অনেক ভালোবাসি। কিন্তু সুজন আমাকে ভালোবাসে আর আমি সুজনকে। সুজন আগে তোকে ভালোবাসতো, কিন্তু এখন আর তোকে ভালোবাসে না। আর সুজন অত বোকা না যে তোকে আবার ভালোবেসে তোর সাথে রিলেশন শুরু করবে। করবে কি করবে না সেটা আমি আর সুজন বুঝে নিব। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আমি শুধু এইটুকু বলছি, সুজনের থেকে দূরে থেকো। আরে আমি কোথায় থাকবো সেটা আমি বুঝবো, এ ব্যাপারে তোকে সিদ্ধান্ত দিতে হবে না। এই কথা বলেই তেশা চলে গেল। রিয়ার পুরো শরীর চলছে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। চলে যাওয়ার পর রিয়া কিছু একটা নিয়ে খুব ভাবছিল, কিন্তু হিসাবটা মেলাতে পারছিল না। কিছুদিন পর সুজন, মিরাজ আর তিশা বসে আছে। সুজন না চাইতেও তাকে জোর করে বসতে রাজি করিয়েছে তিশা। কিন্তু সুজন যখন প্রচুর কষ্টে ছিল, এই তিশাই পাশে থেকে সুজনকে সব ভুলে থাকতে সাহায্য করছিল। তাই সুজন তিশার সাথে তেমন খারাপ ব্যবহার করে না। হঠাৎ একটা বাইক আসলো, একটা অপরিচিত ধরলো। ঠিক সেই সময় সুজনের মনে হলো কেউ একজন তার বুকে ছুঁড়ে বসিয়ে দিল। এমন কেন হলো সুজন সেটা নিজেও জানে না। সুজন কারোর সাথে কোনো কথা না বলেই বাসায় চলে গেল। রিয়ার বিয়ে এই কথা মনে পড়তেই সুজনের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। পরদিন কলেজ বন্ধ ছিল, তাই সুজন ঘুরতে বের হয়েছে। হঠাৎ সুজনের চোখ গেল একটা ফুচকার দোকানের কাছে। কালকের সেই ছেলেটার সাথে রিয়া বসে ফুচকা খাচ্ছে। সুজন দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল, কিন্তু কাটা ঘায়ে নুনের চিটা দিতে রিয়া সুজনকে ডাক দিল। সুজন যাবে না করেও তাদের কাছে গেল। আরে সুজন সাহেব, আপনি এসেছেন, আসুন বসুন, ফুচকা খান।
চিন্তা করবেন না, আপনি যত ইচ্ছা খেতে পারেন, আপনার দুলাভাই বিল দেবে। রিয়ার কথা শুনে সুজনের প্রচন্ড রাগ হলো, কিন্তু তারপরেও বলল, সত্যি দুলাভাই টাকা দিবে? দুলাভাই না দিলে আমি দিব, আপনি খান। এই মামা, প্রচুর ঝাল দিয়ে ফুচকা বানাতে থাকো তো। কি ঝাল? আপনি না ঝাল খান না? খাই না, কিন্তু দুলাভাইয়ের টাকায় ফুচকা খাবো। যদি ঝাল দিয়ে খাই অনেক দিন মনে থাকবে, আর এমনি খেলে কিছুদিনের মধ্যে সেটা ভুলে যাব। ফুচকা চলে আসছে। সুজন খেতে শুরু করলো। এত ঝাল হয়েছে যে বলার বাইরে, কিন্তু সুজন খেয়েই যাচ্ছে। এতক্ষণ রিয়া চুপ করে দেখছিল, কিন্তু সুজনের অবস্থা দেখে আর চুপ থাকতে পারল না। না পেরে সে বলেই উঠল, এই তুমি কি শুরু করেছো? এমন ভাবে ঝাল খাচ্ছ কেন? এই নাও পানি খাও। সুজন কোনো কথা না বলে আবার এক প্লেট নিয়ে বসলো। ঝালের কারণে চোখ মুখ সব লাল হয়ে যাচ্ছে, কিন্তু এই ঝালের কষ্ট অন্য সব কষ্টের কাছে কিছুই না। তাই সুজনের কোনো রকম লাগছে না। চতুর্থ প্লেট থেকে মাত্র 2টা ফুচকা খেয়েছে, আর রিয়া এসে ফুচকার প্লেট ফেলে দিল। এই পাগল, তোর অনেক পাগলামি হয়ে গেছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে, কিন্তু খেয়েই যাচ্ছে। দুলাভাই কিছু মনে করবেন না, একটু বেশি খেয়ে ফেলেছি। কি হলো, তুমি এইভাবে কাঁদছো কেন? ও আমার উপর শুধু আমার উপর রাগ করে এমন ভাবে ঝাল খেলো। আমি জানি ওর অনেক কষ্ট হয়েছে। আরে তুমি তো এটাই চাইছিলে, ওকে কষ্ট দিতে, তাই না? কাঁধে হাত রেখে রিয়া ঝামটা মেরে হাতটা সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে ছুবে না বলে দিচ্ছি। আচ্ছা শুভ না, এখন বাসায় চলো। তুমি বাসায় যাও, আমি পরে বাসায় যাব। আচ্ছা আমি গেলাম। রিয়া সেখান থেকে কোনো এক কারণে সুমিদের বাসায় চলে গেল। সুজন বাসায় এসে শুয়ে পড়ছে। পরদিন ভার্সিটিতে সুজন একাই বসে আছে, ক্লাসে যেতে মন চাচ্ছে না। সুজন লক্ষ্য করলো সেই ছেলেটার সাথে রিয়া বাইকে করে আসছে। ভালো করে লক্ষ্য করলো রিয়া ছেলেটার একদম গা ঘেঁষে বসে আছে। তাই সুজন অন্যদিকে নজর সরিয়ে নিল, কিন্তু বজ্জাত দুইটা আর কোথাও না থেমে এসে থামলো সুজন যেখানে বসেছিল ঠিক সেখানে। রিয়া ঝটফট টেমে বলল, আচ্ছা এখন তাহলে যাও, ছুটি হলে আমি তোমাকে ফোন করে ডেকে নেব। আজকে আমরা মুভি দেখতে যাব। ছেলেটা মাথা নাড়িয়ে চলে গেল। সুজন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। ওকে শুনিয়ে কথাটা বলল সেটা সুজন বেশ ভালোই বুঝতে পারছে। সুজন তিশাকে ফোন দিল, কারণ তিশাকে দিয়েই কাজ হবে, মানে কাটা দিয়ে কাটা তোলা যাবে। এবার রিয়া সুজনের একটু সামনে আসতে চিল্লায় চিল্লায় বলল সুজন, তিশা শোনো, আজকে আমরা বিকালে মুভি দেখতে যাব। এই কথা শুনে রিয়া দাঁড়িয়ে গেছে। আরে সত্যি বলছি, আমি কি মিথ্যা বলতে পারি? আর তুমি আজকে ভার্সিটি আসলে না কেন? তোমাকে খুব মিস করছি। আসলে সুজন, আমি যে আজকে কলেজে যেতে পারিনি, এর জন্য আমি কাউকে ফোন দিইনি। রিয়া তো রেগেই পায়ের নিচে একটা পুকুর বানিয়ে ফেলছে, জুতা দিয়ে গুতিয়ে। আর হ্যাঁ, তুমি অবশ্যই কালো জামা পরে আসবে, কারণ কালো রং আমার খুব প্রিয়। আর আমি তো তোমাকে দেখছিলাম কালো জামাতে, তোমাকে একদম পরীদের মতো লাগে। রিয়া দাঁড়িয়ে থাকতে পারল না, সুজনের কাছে ফিরে এসে বলল, এই যে মিস্টার সুজন, কথা বলবেন ভালো কথা, কিন্তু আসতে বলতে পারেন না? না, আমি আস্তে কথা বলতে পারি না, আর এখানে কেউ নেই বলে আমি একটু জোরেই কথা বলছিলাম। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার কথায় কান দিচ্ছিলেন, কিন্তু এইভাবে কারো কথায় কান দেওয়া কিন্তু অন্যায়, সেটা আপনি জানেন না? না, আমি জানি না। আর আপনি কার সাথে কোথায় কি করতে যাবেন তাতে আমার কিছুই যায় আসে না। আমি কি একবারও বলেছি আপনার যায় আসে? আপনি তিশার সাথে কি করবেন না করবেন তাতে আমার কিছুই যায় আসে না। আমি কি সে কথা কখনো বলেছি আপনি আমার সাথে খামোখাই ঝগড়া বাঁধাতে যাচ্ছেন? এই যে মিস্টার, আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই মনে হচ্ছে আপনার কথা শুনে, তাই না? আপনার কথায় আমি বেশ ভালোই বুঝতে পারছি আপনি আমাকে শোনানোর জন্যই কথাগুলো এত চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলেন। আমি আমার মোর দ্যান ফ্রেন্ডের সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা আপনাকে না ভাবলেও চলবে। এখন এখান থেকে জানতো। যদি না যাই, আপনার কি ক্ষমতা আছে আমাকে সরানোর? দেখুন, আপনি আমার সামনে থেকে জানতো, আপনাকে দেখলেই না আমার গা অনেক জ্বলে, অসহ্য লাগে আপনার কথাগুলো।
রিয়া এতক্ষণ হেসে হেসে কথা বললেও সুজনের কথা শুনে রিয়ার হাসি উড়ে গেল। কি বললে তুমি? আমার কথা তোমার অসহ্য লাগছে? হ্যাঁ লাগে। আর তোমার হবু জামাই কেমন? বউ কোথায় কি করছে না করছে সেই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখে না। আমি হলে তো আমার বউকে কারোর সাথে কথা বলতেই দিতাম না। অবশ্য আমি জানি আমার বউ তোমার মতো এত ছ্যাঁচড়া হবে না। আর শোনো, অভ্যাস তো, তাই তুমি বলে ফেলছি, এর জন্য আবার কিছু মনে করো না। আর হ্যাঁ, এখন থেকে আমার সামনে একটু কম কম আসবে, কেমন? এই বলে সুজন নিজেই সেখান থেকে উঠে চলে গেল। সুজন রিয়াকে তার সামনে যেতে বলেছে। বলছে না এই কারণেই যে রিয়ার বিয়েটা সুজন মন থেকে মেনে নিতে পারছে না। সুজনের খুব ইচ্ছে হচ্ছে রিয়াকে গিয়ে বলতে যে তুমি অন্য কোথাও বিয়ে করো না, কিন্তু কোনো এক অজানা কারণে সুজন সেটা করতে পারে না। বিকালে সুজন সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছে, শুধু এটা দেখতেই যে রিয়ার ওই ছেলেটা সিনেমা দেখতে আসে কিনা। কিন্তু রিয়াদের কোনো খোঁজ খবর নেই। বিরক্ত হয়ে সুজন বাসায় চলে গেল। আর সুজন এটাও বুঝতে পারলো যে তাকে কষ্ট দিতেই বা শোনানোর জন্যই রিয়ার জন্য তখন ওই কথাটা বলেছিল। বাসায় গিয়ে সুজন ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়ল। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। সুজন যেহেতু জেগেছিল তাই রিং হওয়া মাত্রই কল রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি ব্যাপার? সিনেমা হলের সামনে আজ কার জন্য অপেক্ষা করছিলে? আমি যার জন্য অপেক্ষা করি আর না করি সেটা জেনে আপনি কি করবেন? আর আপনি কে বলুন তো? সেটা তো আপনাকে বলা যাবে না আমি কে, তবে আপনার জন্য মায়া হচ্ছিল জানেন। আজ আপনার পার্টনার আসলো না, কি সুন্দর প্ল্যান ছিল একসাথে বসে সিনেমা দেখবেন। এইবার সুজনের আর বুঝতে বাকি নেই মেয়েটা কে হতে পারে। কি ব্যাপার, আপনি কি আজকাল আমার উপর নজর রাখছেন নাকি? ওহ, ধরে ফেলেছেন? তাহলে আর গোপন করে কি হবে। আর শুনুন, আমি আপনার উপর নজর রাখিনি, আমার এক ফ্রেন্ড বলল, তাই আমি আপনাকে বললাম। তাহলে সেটা এখন আমাকে বলতে আসছেন কেন? আর আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে আমার খবর নেন, তাই না? আরে না, আমি কেন তোমার খবর রাখতে যাব? মানলাম রাখেন না, কিন্তু অমন ভাবে তোতলাচ্ছেন কেন? কই না তো। আপনার মিথ্যা কথা বলা হয়ে গেলে এখন রাখি। কেন? আমার ঘুম পাচ্ছে, আর ফোন ওয়েটিং পেলে কেউ একজন খুব রাগ করবে, তাই। রাগ করবে মানে? কে রাগ করবে? যার রাগ করার অধিকার আমার উপরে সেই রাগ করবে। তার মানে তুই অন্য কাউকে অধিকার দিয়ে দিছিস? আমি দেইনি, আমি একজনকে দিয়েছিলাম, কিন্তু সে তো সেই অধিকার ধরে রাখতে পারিনি, নিজেই অধিকারটা ছেড়ে দিয়েছে। সেই অধিকার কেউ একজন জোর করে নিয়ে নিয়েছে। আর কোনো কথা নেই, শুধু কান্নার আওয়াজ। সুজন ফোনটা কেটে দিয়ে একটা ভিলেনি হাসি দিল। রিয়া কিছুতেই মানতে পারছে না সুজনের জীবনে অন্য কোনো মেয়ে আছে, কিন্তু রিয়ার এমন কেন লাগছে? সে নিজেই তো অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। রিয়া সেদিন নিজেকে নিজেই অনেক বুঝালো, কিন্তু কিছুতেই নিজের মনকে বুঝ মানিয়ে উঠতে পারলো না। রাগের মাথায় বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। ভাবছিল সুজন। খবরটা শুনে সুজনের মধ্যে পরিবর্তন আসবে। হ্যাঁ, ঠিকই এসেছে, তবে রিয়ার জন্য নয়, এখন অন্য কাউকে নিয়ে থাকবে। কিন্তু রিয়া কিছুতেই এটা মানতে পারছে না। বিয়ের জন্য যে না প্রস্তাব করবে, রিয়া এখন সেই সাহস পাচ্ছে না। বিকেলবেলা পর্যন্ত বিয়ে নিয়ে রিয়ার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু যখন থেকে শুনেছে সুজনের জীবনে অন্য কেউ আছে, তখন থেকে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। সেদিন ফোন দিয়েও সুজনের সাথে আর কোনো কথা বলতে পারেনি রিয়া। বিয়ের প্রস্তাবে না বলে দিবে কিভাবে? সব আয়োজন শেষ। রিয়া সুজনকে যত দেখছে তত বেশি অবাক হচ্ছে। বিয়ের 4 দিন আগে রিয়া এসে সবাইকে কার্ড দিয়ে গেছে, সাথে বলছিল তারা যেন সবাই আগে থেকেই বিয়ে বাড়ির সব কাজ করে। সবাই রাজি হলেও সুজনের কারণে আবার সবাই না করে দেয়। কিন্তু বিয়ের ঠিক 2 দিন আগে কোনো কারণে সুজন, বিরাজ, তিশা আরো কয়েকজন মিলে রিয়াদের বাসায় আসলো। রিয়া তো বেশ অবাক হয়েছে। রিয়ার অবাক হওয়া দেখে সুজন বলল, আরে অবাক হওয়ার মতো কিছুই নেই, বিয়ে বাড়িতে সব কাজ করতে আসলাম। সেই ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, তাই আমাদের একটা দায়িত্ব আছে না? রিয়া কিছু বলতে পারছে না, শুধু রাগে ফুঁসছিল, কারণ তিশা এমন ভাবে সুজনের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তোমরা এসেছো,
আমি খুব খুশি হয়েছি। চলো তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি। আমার আর সুজনের রুম কিন্তু একটাই হবে। কেন? এরকম কেন হবে? কেন আবার? একসাথে থাকবো তাই। সুজন কিছু বলছে না। সুজন পুরোপুরিভাবে জানে রিয়ার যেটাই করুক তিশাকে তার সাথে থাকতে দিবে না। শোনো তিশা, তোমরা আমার মেহমান, তাই কিছু বললাম না, কিন্তু একেবারে না বলেও পারছি না। এটা ভদ্রলোকের বাড়ি, আর আমার জানা মতে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে তখনই থাকতে পারে যখন তাদের বিয়ে হয়, কিন্তু তোমাদের তো বিয়ে হয়নি, তাই এখন একসাথে থাকতে পারবে না। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে, তুমি সেখানে থাকবে। আর সুজন, সুজন কোথায় থাকবে? ওদের জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে, সেখানেই থাকবে। বাসা সাজানোর দিন তিশা দেয়ালে ফুল লাগাচ্ছিল। নিচ থেকে সুজন ফুল দিচ্ছিল আর কথা বলছিল। রিয়া সেটা দেখছিল আর ভেতরে ভেতরে চলছিল। হঠাৎ তিশা পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, কিন্তু সুজন তিশাকে ধরে ফেলল। আহা, কি সুন্দর দৃশ্য! সুজন তিশার দিকে আর তিশা সুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া সেটা দেখে আর বসে থাকতে পারল না। তখন সে ওদের কাছে এসে বলতে লাগলো, এই যে রোমিও জুলিয়েট, এইসব রোমান্টিক সিন ঘরের ভেতর করবেন। এটা ভদ্রলোকের বাসা, মাথায় রাখবেন। ধুর, তোমার কি কোনো কাজ কাম নেই? দিলে তো সব ঘেটে। তখন রিয়া মনে মনে বলতে লাগলো, যেটা করেছি বেশ করেছি। পড়লি তো পড়লি, সুজনের কোলে কেন পড়লি? সোজা ফ্লোরে পড়তে পারলি না? যাইনি, সুজনের কোলে কেন পড়তে হবে? আবার চেয়ে থাকা হচ্ছিল, মন চাচ্ছিল চোখ গেলে দিতে। অন্যদিকে তিশা হ্যাঁ, আইছে ভদ্র ফ্যামিলির মেয়ে, নিজে কিনা একজনকে ভুলে অন্যজনকে বিয়ে করতে যাচ্ছে, আর আমি কিনা একটু প্রেম করব সেটাও করতে দিল না। সুযোগ পেয়ে নেই, এমন বাসা দিব না, কোনোদিনও ভুলতে পারবে না। সারাদিন কাজ করতে করতে কেটে গেল। রিয়া দূর থেকে সুজনের উপর নজর রাখছিল, আর সুজন যখন রিয়ার দিকে তাকাচ্ছিল, রিয়া অন্যদিকে চলে যাচ্ছিল। সারাদিনের কাজ শেষে সুজন গোসলে যাবে, কিন্তু এই শীতে গরম পানি না হলে চলবে না। কিন্তু এটা তো আর নিজের বাসা, তাই সুজন নিজেই রান্নাঘরের দিকে যাচ্ছিল। পেছন থেকে ডেকে তিশা জিজ্ঞেস করলো, আরে তুমি রান্নাঘরের দিকে যাচ্ছ কেন? সারাদিন তো কাজ করলাম, এখন গোসল না করলে চলবেই না। তো ওয়াশরুমে না গিয়ে তুমি রান্নাঘরের দিকে যাচ্ছ কেন? এই শীতে গরম পানি না হলে গোসল করতেই পারবো না, তাই পানি গরম করতে যাচ্ছি। তোমার গরম পানি লাগবে সেটা তুমি আমাকে বলবে তো? আচ্ছা তুমি যাও, একটু বসো, আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসছি। না না, সেটার আর দরকার হবে না। তুমি কেন কষ্ট করতে যাবে? কষ্ট কেন হতে যাবে? বরং তোমার জন্য গরম পানিটুকু করতে পারলে আমার অনেক ভালো লাগবে। আর তুমি একটা ছেলে, গরম পানি করা তোমার কাজ নয়, সেটা আমার কাজ। যাও তুমি এখান থেকে। সুজন যেতে চাচ্ছিল না, কিন্তু তিশা এক প্রকার জোর করেই সুজনকে পাঠিয়ে দিয়ে পানি গরম করতে চলে গেল। সুজন গিয়ে সোফায় না বসে শুয়ে পড়ল। এই কি ব্যাপার, তুমি এখানে এমন ভাবে শুয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে? না, এমনিতে শুয়ে পড়লাম। গোসল করবো তো। তো এখানে শুয়ে আছো কেন? যাও গোসলে যাও, রাত হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে তো। করবো তো, কিন্তু গরম পানি ছাড়া গোসল করতে পারবো না। ও, বুঝতে পেরেছি, তোমার গরম পানি লাগবে, তো সেটা আমাকে বলবে তো। তোমাকে কেন বলবো? আমার গরম পানি তো হচ্ছে। কি বললে তুমি? কে করছে? তিশা করছে। রিয়ার গায়ে মনে হলো কেউ গরম পানি ঢেলে দিয়েছে। খুব গরম লাগছে, ওড়না ফেলে দিল। তারপর সুজনের কাছে গিয়ে বলল, ওই তিশাকে কেন বলতে গেলে? আমি ছিলাম না বাসায়? আমি তোমার জন্য গরম পানি করে দিতে পারতাম না? আর তিশার সাথে কেন এত মেলামেশা? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যেতে পারে। দেখো রিয়া, আজ বাদে কাল তোমার বিয়ে, এখন যদি কেউ দেখে ফেলে দুর্নাম হয়ে যাবে। হলে আমার হবে, তোমার তো হবে না। সুজন তারপর একটু শক্তি খাটিয়েই রিয়ার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর জোরে তিশাকে ডাকতে লাগে, এই তিশা, তিশা, তোমার হয়নি? আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে, শীতের দিন তো তাই পানি একটু বেশি ফুটিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে সেটা ওয়াশরুমে দিয়ে এসো, আমার এখানে ভালো লাগছে না। এই কথা বলেই সুজন চলে গেল। তিশা গরম পানি নিয়ে বের হচ্ছে। দাঁড়া তুই, আয় আমার কাছে, তোকে দেখাচ্ছি মজা।
রিয়া বিড়বিড় করে কথাগুলো বলল। তিশা এগিয়ে আসছিল, আর তখন রিয়া এক প্রকার দৌড় দিয়ে তিশাকে ইচ্ছে করেই ধাক্কা দিল। হাতে থাকা পানি সব পড়ে গেল। পড়লো তো পড়লই, পায়েই পড়লো, আর যা হবার তাই হলো। চিৎকার শুরু করলো। এমনটা হবে রিয়া এটা নিজেও জানে না। তিশার চিৎকার শুনে সবাই দৌড়ে এলো, সাথে সুজন। সুজন এসে দেখে তিশা পা ধরে বসে আছে আর কান্না করে যাচ্ছে। তা দেখে সুজন অবাক হয়ে বলল, এই তিশা, পা পড়লো কিভাবে? আমি তোমার জন্য পানি নিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ রিয়ার সাথে ধাক্কা লেগে পানি আমার পায়ে পড়ে গেছে। হঠাৎ ধাক্কা লেগে নাকি ইচ্ছে করে এমনটা করা হয়েছে, সেটাই ভাবার বিষয়। এই, তুমি মনে হয় কথাটা আমাকে শুনিয়ে বললে, তাই না? আমি কি কারো নাম ধরে বলেছি নাকি? আমার কথা তোমার গায়ে লাগলো কেন? আমার মনে হলো তাই বললাম। সুজন সবার সামনে না বললেও এটা ঠিক বুঝতে পেরেছে রিয়া ইচ্ছে করেই তিশাকে ধাক্কা মেরেছে, যাতে পানি নিয়ে যেতে না পারে। সুজন গিয়ে টুথপেস্ট নিয়ে আসলো, তারপর তিশার পায়ে লাগিয়ে দিতে লাগলো। রিয়া দেখছে আর বারবার নিজেকেই দোষ দিচ্ছে। তিশা তো অন্যরকম অনুভূতি হচ্ছে। পায়ে পেস্ট লাগানো হয়ে গেছে, চলো তিশা, রুমে গিয়ে শুয়ে থাকবে। তিশা উঠতে গেল, কিন্তু পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। আমি হেঁটে যেতে পারবো না, আমার পা খুব জ্বালা করছে আর প্রচন্ড ব্যথাও করছে। এমনটা বললে তো হবে না, তোমাকে তো রুম পর্যন্ত হেঁটে যেতেই হবে। আরে তুই কোলে করে নিয়ে দিয়ে আয় না। হ্যাঁ, মিরাজ ভাই একদম ঠিক বলেছে, তুমি আমাকে নিয়ে রুমে চলো। আরে এতটুকু পুড়েছে, তাতে এত আদিকেতা দেখানোর কি আছে? তুমি এর মাঝে কথা বলছো কেন? সুজন এমনি রাগ ছিল, তার উপর আবার এই কথা শুনে রাগ আরো বেড়ে গেল। সুজন তিশাকে কোলে তুলে নিল, আর তিশাও কি সুন্দর দুই হাত দিয়ে সুজনের গলা জড়িয়ে ধরল। রিয়া এইবার আর স্থির থাকতে পারল না, সেখান থেকে চলে গেল। আর যেতে যেতেই নিজের মাথার চুলগুলো নিজেই ছিঁড়তে লাগলো। এই, এবার ছাড়ো, রুমে চলে এসেছি। না, আমি ছাড়বো না, তুমি আমাকে বিছানায় শুয়ে দাও আগে। সুজন কোনো উপায় না পেয়ে তিশাকে বিছানায় শুইয়ে দিতে গিয়ে যখনই তিশাকে বিছানায় ফেলেছে, অমনি তিশার টান দিয়ে সুজনকেও নিজের উপর ফেলে দিল। তিশার তখন কেমন লাগছিল সেটা তিশাই ভালো বলতে পারবে। সুজন তাড়াতাড়ি নিজেকে সরিয়ে নিল। সরি, আসলে আমি ইচ্ছা করে এরকম করিনি। থাক, আর সরি বলতে হবে না, আমি জানি তোমার কোনো দোষ নেই। আসলে আমার ওজন একটু বেশি তো, তাই মনে হয় তুমি ঝোঁক সামলাতে পারোনি। আর শোনো, তোমাকে আজ আর গোসল করতে হবে না, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ, আমি সেটাও ভাবছিলাম। আচ্ছা, তুমি রেস্ট নাও। আর শোনো, আমাকে কোলে তুলে রুমে নিয়ে চলো। কিন্তু আমি কি তোমাকে কোলে নিয়ে উপরে উঠতে পারবো যদি আমি উপরে যাই? আমি অত কিছু বুঝি না, আমাকে তাড়াতাড়ি রুমে নিয়ে চলো। শাহিন বেচারার কি করবে, রিয়াকে কোলে নিয়ে তো হেলতে দুলতে লাগলো। মনে হচ্ছে এক্ষুনি ফেলে দিবে। কোনো রকম নিজেকে সামলে নিয়ে কয়েকটা সিঁড়ি উঠেছে, তারপর রিয়াকে কোল থেকে ফেলে দিয়েছে আর নিজেও বসে পড়েছে। ও মা গো, ও বাবা গো, এইবার আমার কোমর সত্যি সত্যি ভেঙে গেল গো। ওদের এমন কাণ্ড দেখে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। হনুমান বাদর, একটুও শক্তি নেই তোর থেকে। সুজন অনেক ভালো, কি সুন্দর তিশাকে কোলে তুলে নিয়ে রুমে দিয়ে আসলো। তোর কোলে চড়াই আমার ভুল হয়েছে, মাথা মোটা একটা। এমন ভাবে কেউ ফেলে দেয়? আর একটু হলেই তো আমার কোমর ভেঙে যেত। সবাই সেই তখন থেকে হেসেই চলেছে। শাহিন লজ্জা পেয়ে চলে গেছে, কিন্তু রিয়া উঠে যেতে পারছে না। সুজনও নিচে দাঁড়িয়ে হাসছে। এই যে, এখানে হাসার মতো কিছু নেই। নিচে দাঁড়িয়ে না হেসে পারলে কোলে করে রুমে দিয়ে আসো। কথাটা শুনে সুজন সেখান থেকে চলে গেল। রাতে খাবার সময় সবাই চলে এসেছে, কিন্তু তিশা এখনো আসেনি। তা দেখে সুজনের মনে কেমন জানি অনুভূতি হলো। তখন সে কাউকে না বলে সোজা তিশার রুমের দিকে চলে যায়। তিশার রুমের দরজার সামনে দাঁড়িয়ে সে ডাকতে থাকে, তিশা, এই তিশা, ঘুমিয়ে গেছো নাকি? খাবে, চলো। আমার ভালো লাগছে না, আমি নিচে যেতে পারবো না। তাহলে তোমার জন্য খাবার নিয়ে আসি।
সুজনের কথা শুনে তো তিশা খুশিতে আকাশ থেকে পড়ল। সুজন আমার জন্য এত ভাবে, তার মানে সুজন আমাকে ভালোবাসে? না, আমি আর ভাবতে পারছি না। এই কি হলো, বিড়বিড় করে কি বলছো? খাবে না নাকি? খাবো। জানো আমার প্রচুর খিদা লেগেছে, যাও না আমার জন্য খাবার নিয়ে আসো। সুজন খাবার আনতে চলে গেল। এই, তুমি খাবার নিয়ে কই যাচ্ছ? উপরে তিশার জন্য খাবার নিয়ে যাচ্ছি। কি, তুমি তিশার জন্য খাবার নিয়ে যাচ্ছ? আচ্ছা, তিশার কি এমন হয়েছে যে নিচে এসে খেতে পারবে না? আমার জন্যই তো তিশার পা পুড়ে গেছে, তাই ওর খেয়াল রাখা আমার দায়িত্ব। দায়িত্ব না ছাই, আদি খেতে দেখানোর আর জায়গা পায় না। সুজন কোনো উত্তর না দিয়ে তিশার জন্য খাবার নিয়ে উপরে চলে গেল। এই নাও, খেয়ে নাও। কিভাবে খাবো? তখন তো শুধু পা দেখলে, হাতেও যে পানি পড়েছিল সেটা তুমি খেয়াল করলে না। এখন যদি হাত দিয়ে খেতে চাই তাহলে তো জ্বালা করবে। সেটা আমাকে আগে বলবে তো, তাহলে আমি তোমার জন্য চামচ নিয়ে আসতাম। আমি চামচ দিয়ে খেতে পারি না। তাহলে কি না খেয়ে থাকবে নাকি? কেন না খেয়ে কেন থাকবো? তুমি আছো তো, তুমি আমাকে খাইয়ে দেবে। কিন্তু দেখো, এটা বলো না তুমি আমাকে খাইয়ে দেবে না। এটা মাথায় রেখো, তোমার জন্য আমার হাত পা পুড়েছে। এমন ইমোশনাল কথা বললে সুজন বাধ্য হয়ে যায়। সুজন তিশাকে খাইয়ে দিতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেছে সুজন তিশাকে খাবার দিতে গেছে, কিন্তু ফিরে আসার নামই নেই। এদিকে আবার রিয়ার মাথার মধ্যে হাজার চিন্তা ঘুরপাক খাওয়া শুরু করে দিয়েছে। কিছুতেই খেতে পারছে না, যে যার যার মতো খেয়েই যাচ্ছে। কিন্তু রিয়ার মন গিয়ে আছে তিশার রুমে। কি হচ্ছে, সুজন কি করছে, আর তিশাই বা কি করছে, এসব ভাবছে রিয়া। কিছুক্ষণ পর আর বসে থাকতে পারলো না, উঠে তিশার রুমে চলে গেল। আর যেটা দেখলো সেটা দেখে তো ধপ করে বসে পড়লো। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে মন খারাপ করে নিচে চলে আসলো। যেটা হয়েছে সেটা রিয়ার জন্যই হয়েছে। রিয়ার খেতে গেল না, চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সুজন এইভাবে তিশার প্রতি দুর্বল হয়ে পড়ছে, রিয়া সেটা মানতেই পারছে না। আর তার নিজের যে বিয়ে রিয়ার মাথা থেকেই বের হয়ে গেছে। পরদিন গায়ে হলুদ, সবাই কত মজা করছে, কিন্তু রিয়া মন মরা হয়ে বসে আছে। তিশা যদিও হাঁটতে কষ্ট হচ্ছে, তবুও সে ঘরে বসে নেই, সবার সাথে মজা করছে, বিশেষ করে সুজনের সাথে। রিয়া সেটা দেখে আরো বেশি খারাপ লাগছে। সন্ধ্যায় হলুদ দেওয়া হচ্ছে, সবার সাথে সুজন ও রিয়াকে হলুদ লাগিয়ে দিল। সুজন যখন রিয়াকে হলুদ লাগিয়ে দিচ্ছিল, রিয়া মনে মনে হাজারটা গালি দিচ্ছিল সুজনকে। ব্যাটা খচ্চর, আমাকে অন্যের হতে দেখে খুব মজা লাগছে তাই না? মজা দেখাবো আমি তোকে, মজা দেখাবো। সেটা কালকেই দেখাবো। কি ভাবছিস আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? কোনো দিন করব না। কিন্তু আমি তো কবুল বলবো না, বসে থাকবো তোর অপেক্ষায়। আমি জানি তুই কাল আমার বিয়ে হতে দিবি না, কিন্তু তুই যতক্ষণ পর্যন্ত না বলবি আমি কিছুই বলবো না। রাতে সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছে, যে যার যার মতো গান করছে, নাচ করছে। সুজন, তিশা, রিয়া আর শাহিন কিছুই করছে না, তারা শুধু দেখেই যাচ্ছিল। যেহেতু তিশার পায়ে সমস্যা, তাই সে নাচতে পারবে না, তা না হলে এতক্ষণে জমিয়ে নাচতো। রিয়ার বিয়ের যদি কেউ সব থেকে বেশি খুশি থাকে তাহলে সেটা হলো তিশা, কিন্তু এমন সময় পাটা পড়ল, সব আনন্দই মাটি করে দিয়েছে। সুজনের বসে থাকতে ভালো লাগছিল না, তাই সে সেখান থেকে চলে আসবে ঠিক তখন। এই তুমি কোথায় যাও? আমার খুব ঘুম পাচ্ছে, তাই রুমে চলে যাচ্ছি। আচ্ছা, আমিও চলে যাব, আমারও ভালো লাগছে না। আমাকে একটু ধরে রুম পর্যন্ত দিয়ে আসো তো। আচ্ছা চলো। তিশা সুজনের কাঁধে ভর দিয়ে হেঁটে যাচ্ছে, আর রিয়ার দিকে পিছন ফিরে ছোট করে একটা চোখ টিপ দিল। সুজন চলে যাবার পর রিয়ার কাছে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল। সুজন তিশাকে রুমে দিয়ে এসে রুমে গিয়ে শুয়ে পড়ল। এখানে আসার পর থেকে মিরাজকে তেমন দেখা যাচ্ছে না। পাইসে মৌসুমীকে সারাক্ষণ ওর সাথেই কথা বলতেই থাকবে। সুজন ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। তার কিছুক্ষণ পর, আচ্ছা কাল আমার বিয়ে, তোমার যদি কিছু বলার থাকে আজকেই বলে দিতে পারো। রিয়ার কথা শুনে সুজন উঠে বসলো। অনেক কথা বলার আছে তোমাকে। তাহলে বলে ফেলো প্লিজ। কাল থেকে তো নতুন জীবন শুরু করবে, তাই আমি চাই আমাকে ভুলে তোমার স্বামীকে নিয়ে থাকো। আর শোনো, আমি চাই তুমি সংসার করো,
আর কাল কোনো ঝামেলা ছাড়া বিয়েটা করে ফেলো। নিজের যখন একটা সংসার হবে সব মনোযোগ সেটাই দিবে। অতীতে কি ছিল সেটা একদম মনে রাখবে না, দেখবে খুব ভালো থাকতে পারবে। আচ্ছা, তোমার কথাগুলো এখন বিয়ে হবে। সুজন সবার সামনের সারিতে বসেছে। সুজনের সাথে তিশাও বসে আছে। রিয়া সেই দিকে নজর না দিয়েই নিচের দিকে তাকিয়ে আছে। সবকিছু শেষ, এখন শুধু কবুল বলার পালা। কিন্তু রিয়া অবাক হচ্ছে, সুজনের কোনো রিয়াকশন নেই। সবার সাথে কি সুন্দর হেসে খেলে কথা বলছে, আর রিয়া সেটা দেখে রাগে পুড়ে যাচ্ছে। আমি অন্য কারো হয়ে যাচ্ছি সেটা জেনেও চুপ করে বসে আছে। আগে তো খুব বলতো তোমাকে অন্য কারো হতে দেব না, জোর করে আমার কাছে রেখে দিব। আর হারামিটা এখন কিছুই করছে না। অনেকক্ষণ বসে আছে সুজন, কিছু বলছে না। রিয়া এটার আশাই করছে সুজন না করবে, কিন্তু কোনো কথাই সুজন বলছে না। তবে হঠাৎ করেই হট্টগোলের শব্দ পাওয়া গেল। বাইরে কে যেন বলছে, আমাকে ভেতরে যেতে দাও, অনেক বোঝাপড়া বাকি আছে। কতক্ষণ পর একটা মেয়ে আসলো। বাহ শাহিন বাহ, আমাকে রেখে এখন নিজের খালাতো বোনকে বিয়ে করা হচ্ছে। আবার গতকাল নিজেই আমাকে বলছিলে ঢাকা থেকে ফিরে আমাকে বিয়ে করবে। শাহিন, কতগুলো বউ লাগে তোমার? রিয়া বেশ অবাক হলো। শাহিন পাশেই বসা ছিল। এই মেয়েটাকে পাগলের মতো কি বলছে? আমি কে সেটা আমি নিজেই বলে দিচ্ছি। আমি হলাম সুমিতা, শাহিনের গার্লফ্রেন্ড। আর আমাকে এইসব খবর দিয়েছে এই যে ইনি, সুজনকে দেখিয়ে। যাই হোক, শাহিনের মুখোশ খুলে দিয়েছে তো। আর ইনি বলেছে ইনার গার্লফ্রেন্ডকে নাকি আমার বয়ফ্রেন্ড বিয়ে করতে চলেছে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি ইনাকেই বিয়ে করব। ভয় নেই, আমি এখনো কুমারী আছি। সুমিতার কথা শুনে বিয়ে বাড়িতে কেমন একটা নীরব পরিবেশ নেমে এলো। শাহিন বিয়ের মঞ্চ থেকে নেমে এসে সুমিতার হাত ধরে বলল, তুমি যেহেতু সব জেনেই গিয়েছো, তাহলে আরেকটু জানো, এই বিয়েটা সত্যিকারের বিয়ে না, নাটক ছিল, নাটক। কোনটা নাটক আর কোনটা সত্যি সেটা আমি বুঝতে পারছি। আর যদিও নাটকও হয়ে থাকে, আমি ইনাকেই বিয়ে করব। প্লিজ লক্ষ্মীটি, এমন করো না। রিয়া আর সুজন ভাইকে মেলানোর জন্য এত নাটক, আর সে কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? সবাই হা করে ওদের কথা শুনছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না শাহিন। তুমি যেহেতু আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে বসেছিলে, তাই আমি আর তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না। আর যাও, তুমি রিয়াকে বিয়ে করে নাও, আমি সুজনকে বিয়ে করে নিব। সুমিতার কথা শুনে শাহিন বাচ্চা ছেলের মতো কান্না করে দিয়ে বলল, বাবু, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ এমনভাবে আমাকে ভুল বুঝে দূরে সরে যেও না। কথা বলবি না তুই হারামি। আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবি না, সেটাই যদি হয় তাহলে আমাকে না জানিয়ে এমনভাবে বিয়ে করতে বসেছিস কেন? আরে দূর, আমি কি রাজি ছিলাম নাকি? রিয়া আমাকে এমনভাবে রিকোয়েস্ট করলো আর ভয় দেখালো, আমি আর না করতে পারলাম না। ভয়? কিসের ভয়? রিয়া বলেছিল যদি ওর কথায় রাজি না হই তবে আম্মু আমাকে বলে দেবে তোমার কথা। আহ, এতক্ষণে বুঝলাম তুই ভয় পেয়ে এত কিছু করছিলি, তাই না? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তাহলে এখন ভয় পাচ্ছিস না কেন? তুমি জানো না, তুমি যখন আমাকে ছাড়তে বললে তখন আমার সাহস এমনিতেই অনেক বেড়ে যায়। শোন, তুই আজ আমাকে বিয়ে করবি। যদি না করিস আমি সত্যিই তোকে ছেড়ে দিব। এই না না, তুমি আমাকে ছাড়ো না, আমি আজই বিয়ে করব। সুজন দূরে দাঁড়িয়ে সব দেখছিল আর হাসছিল। রিয়া সেটা বেশ ভালোভাবেই দেখছিল। আর তিশাও রাগ করে বসে আছে। সুজন এইভাবে রিয়ার বিয়ে ভঙ্গ করে ওর স্বপ্নে পানি ঢেলে দিল। মন চাচ্ছে সুজনের গলা টিপে দিতে, শুধু পাবলিক প্লেস বলে তিশা নিজের রাগটাকে কন্ট্রোল করে আছে। এই রিয়া, যা সুমিতাকে তোর কাপড়গুলো দিয়ে বউ সাজিয়ে নিয়ে আয়। সেটার আর দরকার হবে না। আমি সাথে করে বউ সাজতে যা যা লাগে সব নিয়ে এসেছি। সুজন ভাই আমাকে আগে থেকেই সব বলে দিছিল। আমি গিয়ে গাড়ি থেকে সব নিয়ে আসছি। এই, আমাকে রুমটা দেখিয়ে দাও, কোথায় আমি সাজবো। রিয়া সুমিতাকে নিয়ে গেল। সুমিতাকে রুমে দিয়ে আবার চলে আসলো। এসে সুজনের পাশে গিয়ে দাঁড়ালো। তখন তিশা কোথায় যেন গিয়েছিল। আচ্ছা, আমাকে এখনো ভালোবাসো তাই না? রিয়ার কথা শুনে সুজন কিছুটা অবাক হয়ে গেল। না, আমি কেন তোমাকে ভালোবাসতে যাব? আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই তো আজ আমার বিয়েটা ভেঙে দিলে। আমি তোমার বিয়ে এটার জন্য ভাঙিনি। আসলে একদিন ফেসবুকিং করতে করতে শাহিনের আইডি পাই।
তাতে দেওয়া ছিল ইন এ রিলেশনশিপ উইথ সুমিতা আক্তার। তারপর মেয়েটার আইডি খুঁজে সবকিছু বললাম, আর বাকিটা মেয়েটাই করেছে। তুমি মুখে না বললেও আমি জানি তুমি এখনো আমাকে খুব ভালোবাসো। আচ্ছা, আমার ভালো লাগছে না, আমি রুমে যাচ্ছি। আমার কথা এড়িয়ে গেলে কেন? কিছু কথা গোপন থাকাই ভালো। সেদিন বিয়ে বাড়িতে সবার মন ভালো থাকলেও তিনজনের মন খারাপ ছিল। কয়েকদিন পর এখন আবার সবাই ভার্সিটি যাওয়া শুরু করেছে। সুজন এসে ক্যাম্পাসে বসেছিল, তখন রিয়া এসে বলল, হাই সুজন, আই লাভ ইউ। কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। রিয়া রেগে সুজনের কাছে গিয়ে কলার চেপে ধরে বলল, ওই কুত্তা, আই লাভ বলছি, সেটার উত্তর দিচ্ছিস না কেন? সত্যি উত্তর চাও তুমি? হ্যাঁ, উত্তর চাই, মানে 100% আমার উত্তর চাই। আই হেট ইউ। সত্যি তুমি আমাকে ঘৃণা করো? তোমার মতো মেয়েকে কখনোই ভালোবাসা যায় না, তাই তোমার জন্য এর চেয়ে ভালো উত্তর হতে পারে না। আমি কি এতই খারাপ যে আমাকে একটুও ভালোবাসা যায় না? আচ্ছা, আমি খারাপ, আর আসবো না তোমার সামনে। তোমাকে মুক্ত করে দিয়ে চলে যাব, অনেক দূরে চলে যাব। এত আবেগ আমাকে দেখিয়ে লাভ নেই, যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার। হ্যাঁ, যাচ্ছি চলে, আর কোনোদিন আমাকে দেখতে পাবে না। এই বলে ভো দৌড় দিয়ে গেট দিয়ে বের হচ্ছে। এখন মাঝ রাস্তায় চলে গেছে। কোনো এক সাইড থেকে একটা ট্রাক এসে রিয়াকে ধাক্কা মেরে ফেলে দিল। সাথে সাথে রিয়া মাটিতে লুটিয়ে পড়ল। সুজন উঠে যেই দৌড় দিতে যাবে অমনি পেছন থেকে কেউ টেনে ধরেছে। আরে যাচ্ছ কোথায়? যা হয়েছে ভালো হয়েছে, এখনো মরে যাক তবুও তুমি ওর কাছে যাবে না। দেখো তিশা, রিয়া পড়ে আছে, আমাকে ছাড়ো, আমাকে রিয়ার কাছে যেতে দাও। না, আমি তোমাকে যেতে দেব না। ও মরে যাক, তাহলে আমার জন্য মঙ্গল, আর তোমার জন্য তো আমি আছি। সুজন পেছন ফিরে তিশাকে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, সবকিছুর একটা সীমা থাকে। থাপ্পড়কে তিশা সুজনকে ছেড়ে দিল। সুজন যতক্ষণে তিশার কাছে গেল ততক্ষণে রিয়ার কাছে অনেক ভিড় জমে গেছে। সুজন ভিড় থেকে ভেতরে গেল। মাথা থেকে রক্ত পড়ছে, হাত পা অনেক জায়গায় কেটে গেছে। সবার সাহায্য নিয়ে রিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সুজন সেই তখন থেকে রিয়ার টেবিলের বাইরে দাঁড়িয়ে কেঁদেই চলেছে। রাবেয়ার আব্বু আম্মু সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কিছুতেই কান্না থামছে না। এতদিন যে অভিমান ছিল সেটা আজ আর নেই। কয়েক ঘন্টা পর ডাক্তার বলল, রুগীকে বেডে দেওয়া হয়েছে, যান রুগীকে গিয়ে দেখে আসুন, কিন্তু কেউ রুগীর সাথে বেশি কথা বলবেন না। রিয়ার আব্বু আম্মু চলে গেল, কিন্তু সুজন গেল না, কারণ সে জানে রিয়াকে এই অবস্থাতে দেখলে কান্না থামাতে পারবে না সে। তাই সে কেবিনের বাইরেই দাঁড়িয়েছিল, কিন্তু পরক্ষণেই একজন নার্স এসে বলল রিয়া তাকে দেখতে চাচ্ছে। তখন আর সে দেরি না করে রিয়ার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করেই চলে। তা দেখে কয়েকদিন পর রিয়াকে বাসায় নিয়ে আসা হলো। তাদের বিয়ের কথা চলছে, তবে সুজন আর রিয়া আজ যাচ্ছে তিশাকে বোঝাতে। এখন তিশা, রিয়া আর সুজন বসে আছে। সব শুনে তিশা প্রচুর কান্না করছে। আচ্ছা তিশা, এত কান্না করো না, আমি তোমাকে কিছু কথা বলি, সেইগুলো মন দিয়ে শোনো। আচ্ছা, জোর করে কি ভালোবাসা হয়? তুমি যেটা চাচ্ছ সেটা কিভাবে হবে বলো তো? আমি যে রিয়াকে ছাড়া অন্য কোনো মেয়েকে কিছুতেই ভালোবাসতে পারবো না। আচ্ছা, তুমি বললে কেন যদি বিয়েই না করি? তাহলে মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়েছিলাম? সেদিনের সেই জায়গাতে আমার জায়গায় তুমি তোমাকে, আর তোমার জায়গায় আমাকে বসাও। ধরো আমি তোমাকে জোর করছি ভালোবাসার জন্য, কিন্তু তার আগে থেকে তুমি অন্য কাউকে ভালোবাসো। তোমাকে আমি জোর করে তোমার সব কিছু লুটে নিলাম, তুমি বাধ্য হলে আমাকে বিয়ে করতে। বিয়েটা হলো, তুমি কি পারবে তোমার অতীত ভুলে আমাকে নিয়ে থাকতে, আমাকে ভালোবাসতে? সেটা কেন বাঁচতে যাব? এই একই রকম কাউকে ভালোবাসা যায় নাকি? আমিও তোমাকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ, বিপদের দিনে তুমি আমার পাশে ছিলে, তাই তুমি আমার খুব ভালো বন্ধু, সেটা হয়ে থাকবে। কিন্তু আমার আর রিয়ার মাঝে এসো না প্লিজ। তিশা কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল, সুজন, তুমি ঠিক বলেছ, জোর করে ভালোবাসা হয় না। আর তুমি যে রিয়াকে এখনো ভালোবাসো সেটা আমি জানতাম না। আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু।
আর শোনো, তোমাদের বিয়ের সব কাজ আমি করব, বিশেষ করে বাসর ঘর আমি সাজাবো। সুজন আর রিয়ার বিয়ে হয়ে গেল। বাসরাতে এই একদম আমার কাছে আসবি না, আমাকে অনেক কষ্ট দিছিস। যাবো না তোমার কাছে, আমাকেও অনেক কষ্ট দিয়েছে। আরে আমার পিচ্চিটা তো দেখি আবার পিচ্চি হয়ে গেছে, সেই আগের মতোই, একটুতে খুব অভিমান করে। আমার কোনো অভিমান নেই। আসো বাবু, কাছে আসো, অভিমান ভাঙিয়ে দিচ্ছি। এই বলে রিয়া নিজেই সুজনের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর ইতিহাস পাতিহাস সব হয়ে গেল। কয়েকদিন পর তিশার বিয়ে ঠিক হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া বিয়ে বাড়িতে। এই, তুমি আমাকে এইভাবে ধরে হাঁটছো কেন? যাতে করে সব মেয়েরা মনে করে তোমার বউ আছে, তাই। আমাকে ছেড়ে দাও, আমি পিচ্ছি নাকি? বেশি কথা বলবা না, এর আগে ছেড়ে দিয়ে বুঝেছিলাম তুমি কি, আবার ছেড়ে দিব সেটা কোনোদিন হবে না। সুজন আর কি বলবে, নিজের বউ বলে কথা। তিশাকে দেখে মনে হচ্ছে সেও খুব খুশি এই বিয়েতে। এই বিয়ে হতে তো দেরি আছে, চলো না নদীর তীরে হাঁটবো। রিয়া আর সুজন চলে গেল নদীর তীরে হাঁটতে।